শুরু হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা কি করবো, ফার্স্ট করবো যে কোনো পরিবাহীকে যদি আমরা আয়ত্ত করি, আয়ত্ত করলে তার আধানের কি হয়। যে আধান, যে পরিবাহীকে যদি আমরা আয়ত্ত করি তাহলে পরে তার আধান কোথায় থাকে সেটা আমরা দেখবো। তারপরে এবার আমরা নেক্সট আমরা টপিক দেখবো হলো স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ। এমন একটা যন্ত্র যে মানে যন্ত্রের সাহায্যে আমরা বলতে পারি কোনো বস্তুতে যে কি কোনো আধানের অস্তিত্ব আছে কিনা, বা আধান থাকলে পরে মানে আধানের অস্তিত্ব আছে কিনা। তাছাড়াও আমরা কি জানতে পারি যে সেই আধানের প্রকৃতিটা কি, পজিটিভ না নেগেটিভ, সেটা আমরা জানতে পারবো। তারপরে এই তড়িৎ বীক্ষণ যন্ত্রের বর্ণনা দেখবো। বর্ণনা দেখার পর আমরা দেখবো যে এই যে তড়িৎ বীক্ষণ যন্ত্র আছে তার স্বর্ণপত্রের বিস্ফোরণ কি জিনিস হয়, কি জিনিস। তারপরে এই টিনের যে দুটো পাত্র রয়েছে, আর তাছাড়া যে এই যে ধাতব যে ভূমি রয়েছে তাদেরকে ভূসংলগ্ন করা হয় কেন। তাছাড়া এরপর চলে আসবে যে এদের ব্যবহার সম্পর্কে, যে এই যে তড়িৎ বীক্ষণ যন্ত্রটি কোথায় কোথায় ব্যবহার করা হয়, কিসের জন্য ব্যবহার করা হয়, টোটাল ডিটেলস দেখবো। তারপরে আমরা দেখবো যে কি দেখবো, তারপর আমরা দেখবো যে পরিবাহী পৃষ্ঠে যে আধানের বন্টন কিভাবে, কার উপর নির্ভর করে আর কার উপর নির্ভর করে না, সেই জিনিসগুলো দেখবো। তারপর আমরা দেখবো যে আধানের তলমাত্রিক ঘনত্ব। এই পর্যন্তই আজকে আমাদের ক্লাস হবে, এবং তারও ডিপেন্ডেন্স দেখবো, সে কিসের কিসের উপর ডিপেন্ড করে। সিগমা মানে আধানের তলমাত্রিক ঘনত্ব। শুরু করছে আজকের ক্লাস। আজকের ক্লাসের শুরুতে রয়েছে যে যদি আমি একটা পরিবাহী মানে যেমন অ্যালুমিনিয়ামের বাইরে টোটাল ইলেকট্রন সংখ্যা কত, 13। এর ইলেকট্রন বিন্যাস কিরকম আছে, 2, 8, 10 হয়ে গেল, আর শেষে হলো 3টে। এই যে শেষের 3টে ইলেকট্রন যে সর্ববহিস্থ ইলেকট্রন সংখ্যা, সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত, 3টে। এই 3টে ইলেকট্রনের সাথে এই অ্যালুমিনিয়ামের যে নিউক্লিয়াস থাকে, তো অ্যালুমিনিয়াম মানে ধাতুর মধ্যে যে অসংখ্য নিউক্লিয়াস রয়েছে, তার পরমাণুর যে মানে এই যে আমি যদি একটা অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস আঁকি, একটা পরমাণুর যদি নিউক্লিয়াস আঁকি, ফার্স্ট কক্ষ, সেকেন্ড কক্ষ, সর্ববহিস্থ কক্ষপথ। এটা হলো তোমার এই প্রথম কক্ষে 2টো থাকবে, পরের কক্ষে 8টা থাকবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা হলো, আর শেষে আমাদের কটা থাকবে, 3টে ইলেকট্রন থাকবে, 1টা 2টো 3টে। এই অ্যালুমিনিয়ামের এই যে ভিতরে প্রোটন নিউট্রন, যে এটা একে কি বলা হয়, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের সঙ্গে এই সর্ববহিস্থ যে কক্ষপথ রয়েছে, যে সর্ববহিস্থ কক্ষপথে আমাদের 3টে ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে আকর্ষণ বলটা খুবই ক্ষীণ হয়। ক্ষীণ মানে দুর্বল। দুর্বল হওয়ার জন্য কি হয়, যখনই এরা কখনো সুযোগ পাবে তখনই কি হবে, যে এই সর্ববহিস্থ কক্ষপথে যে 3টে ইলেকট্রন রয়েছে, তখন বাইরে থেকে এনার্জি নিয়ে কি করবে, এরা মুক্ত হয়ে যায়। তো আমাদেরকে পরিবাহীকে যদি আয়িত করতে হয়, আয়িত করার নিয়ম কি, আমাদেরকে ঘর্ষণ করতে হবে। দুটো পরিবাহীকে যে পরস্পরের সঙ্গে ঘর্ষণ করতে হবে। ঘর্ষণ করলে আমরা কি দেখবো, যে ঘর্ষণের ফলে যে শক্তি ক্ষয় করবে, ঘর্ষণের ফলে যে দুটো বস্তুকে ঘর্ষণ করলে যে ওখানে তাপ উৎপন্ন হবে, সেই শক্তিটা কি হবে, এই সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলি নিজেরা নিয়ে মানে শক্তি গ্রহণ করে কি করবে, এরা মুক্ত হয়ে পড়বে। এরকম তো অ্যালুমিনিয়াম ধাতুর মধ্যে অসংখ্য আমাদের পরমাণু রয়েছে, তার মানে প্রত্যেকটা পরমাণু থেকে যদি এরকম বেরোতে থাকে, তার মানে যে একটা অ্যালুমিনিয়াম ধাতুতে অসংখ্য পরিমাণ আমাদের মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে। তো অসংখ্য যখন বেড়ে যাবে, এবার কি হবে, এই মুক্ত ইলেকট্রনের যখনই সংখ্যা বেড়ে যাওয়ায় কি হবে, এই মুক্ত ইলেকট্রনগুলি এই ঘর্ষণের ফলে কি দেখা যাবে, যে কিছু কিছু মুক্ত ইলেকট্রন এই অ্যালুমিনিয়ামের ধাতু ছেড়ে অন্য কোনো পদার্থে চলে আসে। আবার কখনো দেখা যেতে পারে
বেশিরভাগই ধাতুর ক্ষেত্রে এই সমস্ত ধাতুর ক্ষেত্রে কি দেখা যাবে যে মুক্ত ইলেকট্রনগুলি ধাতুর পৃষ্ঠ ছেড়ে বেরিয়ে যাবে। তো এর জন্য কি হবে যে অ্যালুমিনিয়াম যেটা ধাতু ছিল বা পরিবাহী ছিল সেটা কি হয়ে যায়, আহিত হয়ে পড়ে। এবার আহিত করতে গেলে তার মানে আমাদের কন্ডিশন পেয়ে গেলাম যে আমাদেরকে কি করতে হবে, যে জিনিসটাকে ঘর্ষণ করতে হবে। আর ঘর্ষণ করলে পরে অসংখ্য মুক্ত ইলেকট্রন বেরোয়। এবার আহিত আমার তো কিছু ইলেকট্রন দানের মাধ্যমে হয়ে গেল। এবার যে বাকি ইলেকট্রন গুলো থাকবে সেই ইলেকট্রন গুলো কোথায় থাকে? এবার কোশ্চেনটা হলো যে কোথায় থাকবে যে ইলেকট্রন, যে বাকি মুক্ত ইলেকট্রন যে আরো মানে যেগুলো বেরিয়ে যাওয়া ছাড়া যে অসংখ্য ইলেকট্রন রয়েছে অ্যালুমিনিয়াম ধাতুতে, সেগুলো কোথায় থাকবে? তো আহিত করলে পরে দেখা যায় এমনি সময় কি হয়, এই মুক্ত ইলেকট্রন গুলি পরিবাহীর মধ্যে, ওই পুরো অ্যালুমিনিয়াম পরিবাহীর মধ্যে সমস্ত জায়গায় ঘুরে বেড়ায়। কিন্তু আহিত করলে কি দেখা যায়, একটা জিনিস দেখা যায় যে এই সমস্ত মুক্ত ইলেকট্রন গুলি যে প্রত্যেকটা সর্ববস্তু কক্ষপথ থেকে যে তিনটে তিনটে করে ইলেকট্রন বেরিয়ে যাবে, সেটা সেই মুক্ত ইলেকট্রন গুলো কি হবে, যে পরিবাহীর পৃষ্ঠের দিকে চলে আসে। যদি গোলাকার হয়, যদি আমি ধরলাম যে অ্যালুমিনিয়াম পরিবাহীটা যদি গোলাকার হয়, তার পৃষ্ঠের দিকে সমস্ত চলে আসতে শুরু করে। এটা কেন হয়, কিসের জন্য হয়, সেটা আমরা পরে না এখনই বলে দিতে পারি যে কিসের জন্য হচ্ছে। যে এই মুক্ত ইলেকট্রন গুলির প্রকৃতি কি, আধানের প্রকৃতি কি আমাদের নেগেটিভ হয়। এবার একটা তো আমাদের ইলেকট্রন নয়, এরকম তো অসংখ্য ইলেকট্রন রয়েছে। তো সমজাতীয় আধান যখন একটা জায়গায় প্রচুর পরিমাণে থাকবে, তখন কি হবে, নিজেদের মধ্যে বিকর্ষণ করতে শুরু করে দেয়। আর যেহেতু এরা মুক্ত ইলেকট্রন, তো এদের বিভিন্ন জায়গায় যাওয়ার মানে এরা কারোর সাথে বন্ধনে নেই, তো এরা বিভিন্ন জায়গায় ফ্রিলি চলে যেতে পারে। চলে যাওয়ার জন্য কি করবে, নিজেদের মধ্যে সবথেকে দূরত্ব বজায় নিজেদের মধ্যে যতটা পারবে সমস্ত দূরত্ব বজায় রাখতে, ম্যাক্সিমাম দূরত্ব বজায় রাখবে। তো ম্যাক্সিমাম কোন ক্ষেত্রে হবে, বাইরের পৃষ্ঠ পর্যন্তই হবে, কারণ ওই ইলেকট্রনগুলি শক্তি ছাড়া কখনোই কিন্তু বাইরের পৃষ্ঠে বেরিয়ে যাবে না। তো কি হবে, যে ম্যাক্সিমাম দূরত্ব পর্যন্তই যাবে। যে নিজেদের মধ্যে যে বিকর্ষণ হবে, বিকর্ষণের জন্য এরা কি হবে, চারিদিকে আমি ছড়িয়ে যেতে চাইবে। তো ছড়িয়ে যাওয়ার জন্য কি হবে, পরিবাহীর পৃষ্ঠের দিকে চলে আসবে আমাদের ইলেকট্রন গুলো। বোঝা গেল? তাই কি বলা হয়েছে যে আহিত পরিবাহীর ক্ষেত্রে, এই যে আহিত পরিবাহী যখনই মানে পরিবাহীকে যখনই আহিত করা হবে, তখন কি হবে, তার আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। কিসের জন্য? একমাত্রই বিকর্ষণ বলের জন্য। নিজেদের মধ্যে যে মানে অসম্ভব যে মানে প্রচুর প্রচুর মুক্ত ইলেকট্রন থাকার ফলে কি প্রচন্ড বিকর্ষণ বল বাড়তে থাকে। তাই সহ্য না করতে পারে এরা নিজেদের মধ্যে ম্যাক্সিমাম দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। তার জন্য কি হয়, পরিবাহীর পৃষ্ঠের দিকে চলে আসে, বাইরের পৃষ্ঠের দিকে চলে আসতে শুরু করে। এবার আমি দুটো আমরা পরবর্তীতেও জানবো, কিন্তু তাও এখানটা আমরা বলে দিচ্ছি। পরিবাহীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবাহী হয়, কিন্তু আমরা এখানে দেখবো হলো যদি পরিবাহী নিরেট হয়, নিরেট যেমন কিসের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে কি দেখবো, যে গোলককে যদি আমি কোনোভাবে যদি আহিত করি, তাহলে তার গোলকের ক্ষেত্রে আধানগুলো কি দেখা যাবে, যে বাইরের পৃষ্ঠেই চলে আসছে। নিরেট হওয়া সত্ত্বেও কি হয়ে যাবে, বাইরের পৃষ্ঠের সঙ্গে চলে আসবে। পরিবাহীকে ছেড়ে কিন্তু মুক্ত ইলেকট্রন গুলো একদম বাইরে বেরিয়ে যাবে না, যে তার পৃষ্ঠ ছেড়ে বাইরে বেরিয়ে চলে আসবে, এটা না। এই যে বর্ডারটা রয়েছে, বর্ডারটা চারপাশে চলে আসবে, ভেতরেই থাকবে কিন্তু বর্ডারটা চারপাশে থাকবে আমার। এবার যদি পরিবাহী যদি ফাঁপা ধরনের হয়, যদি পরিবাহী ফাঁপা হয়, ফাঁপা হলে পরে ফাঁপা যেরকম কিরকম আছে আমাদের গোলকের ক্ষেত্রে আমরা কি দেখবো, গোলকের ক্ষেত্রে দেখবো যে যদি এরকম হয়, গোলকের ক্ষেত্রে হয়, গোলক মানে ফাঁপা বলতে মানে কি দুটো আমাদের পৃষ্ঠ থাকবে, একটা ভিতরের পৃষ্ঠ, এটা একটা ভিতরের পৃষ্ঠ, আর একটা থাকবে বাইরে, এটা ভিতরে আর এটা হলো বাইরে। কি হবে এই ক্ষেত্রেও, যে দেখো দুটো পৃষ্ঠ রয়েছে, তাও আমরা যদি একে আহিত করি, তার কি হবে, এর যে ভেতরের ইলেকট্রন গুলো থাকবে সেগুলো কিন্তু ভিতরের পৃষ্ঠে থাকবে না। ভিতরের পৃষ্ঠে না থেকে এইগুলোও কিন্তু সেগুলো কোথায় থাকবে, সেগুলো আমাদের বাইরের পৃষ্ঠের সঙ্গে থাকবে। তো এই ডিফারেন্সটা আমরা বলে দিলাম, যে পরিবাহী যদি নিরেট হয়, নিরেট যেরকম কি গোলকের ক্ষেত্রে গোলক পুরোটা হলো নিরেট হয়, তো তার ক্ষেত্রেও যদি আমি আহিত করি দেখা যাবে যে না,
আধান সবসময় কি হচ্ছে আমাদের পরিবাহী পৃষ্ঠের বাইরের পৃষ্ঠের দিকে আসছে। এবার যদি ফাঁপা হয়, পরিবাহী যদি ফাঁপা হয়, তার ক্ষেত্রেও দেখা যাবে যে ভেতরের পৃষ্ঠ থাকা সত্ত্বেও আমাদের আধান কি হচ্ছে বাইরের পৃষ্ঠের সঙ্গে চলে আসছে, বাইরের পৃষ্ঠের সাথে এরকম চারপাশে থাকবে। কখনো পৃষ্ঠকে ছেড়ে কখনো বাইরে চলে যাবে না, তখনই এই মুক্ত ইলেকট্রনগুলি তখনই পৃষ্ঠ ছেড়ে যেতে পারবে যখন ওরা অতিরিক্ত শক্তি বাইরে থেকে গ্রহণ করবে। তো শুধুমাত্র আহিত করলে কি, আহিত অবস্থায় কি হবে, যদি আহিত হওয়ার পর দেখা যাবে যে এই ইলেকট্রনগুলি, মুক্ত ইলেকট্রনগুলি পরিবাহীর যে বাইরের পৃষ্ঠে এসে জমা হচ্ছে। তার জন্য এই লাইনটা বলেছে যে সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এবার আমাদের চলে আসি আমরা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ। এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণকে কি বলা হয়, যে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ মানে কি, তড়িৎবীক্ষণ। গোল্ড লিফ মানে কি, এখানে স্বর্ণপত্র বলা হয়েছে কারণ কি, এখানে দুটো সোনার যে দুটো স্বর্ণপত্র মানে সেই পাতে কি হয়, মানে দুটো সোনার পাত ইউজ করা হয়। তাই পাত বলতে ওই পত্র বলতে হলো একটা জায়গা, এর জন্য একে স্বর্ণপত্র বলা হয়। আর তড়িৎবীক্ষণ কি, যে যন্ত্রের সাহায্যে আমরা যে যন্ত্রের কাছে আমি কোনো জিনিসকে নিয়ে, মানে কোন একটা যে বস্তুর আমি মাপতে চাইবো, মানে যে বস্তুর আমি চাইবো যে এই বস্তুটার মধ্যে জানতে চাই যে এই বস্তুটার মধ্যে কি কোনো তড়িৎ আধান আছে নাকি, বা ওই তড়িৎ আধান থাকলে পরে তার প্রকৃতি কি, সেই সমস্ত জিনিস মাপার জন্য কি আমরা তড়িৎবীক্ষণ যন্ত্র ইউজ করে থাকি। এবার তো তার জন্য লেখা আছে যে যে যন্ত্রের সাহায্যে আমরা কোনো বস্তুতে তড়িৎ আধানের অস্তিত্ব প্রকৃতি জানতে পারি বা জানা যায়, তাকে বলা হয় তড়িৎবীক্ষণ যন্ত্র। এবার তড়িৎবীক্ষণ যন্ত্রে কিন্তু তড়িৎবীক্ষণ যন্ত্র বিভিন্ন রকমের হয়, তার মধ্যে কিন্তু স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ আমরা কেন করছি, কারণ স্বর্ণপত্র অনেকটাই অ্যাকুরেট, আমাদেরকে এই জিনিসগুলো জানায়। কিন্তু আমরা নেক্সট আমরা এর ব্যবহার সমস্ত কিছু দেখার পরে আমরা একটা জানতে পারবো যে এটাও পুরোপুরি এক্স্যাক্টলি যে ঠিক নয় যে সমস্ত কিছুই আমাদেরকে ঠিক জানাবে। তো বোঝা গেল যে তড়িৎবীক্ষণ যন্ত্রকে কেন স্বর্ণপত্র বলা হয়, কারণ এখানে সোনা ইউজ করা হয়, স্বর্ণ। এবার এর বর্ণনা, যে এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র তৈরি করতে গেলে পরে কি আমাদেরকে কি কি লাগবে, একটা ধাতব দণ্ড লাগবে, একটা অন্তরক ছিপি মানে যার মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারবে না, আর একটা হলো ধাতব চাকতি, দুটো পাতলা, এই যে সোনার পাত বললাম, সোনার পাত লাগবে, একটা কাঁচপত্র মানে পুরো সিস্টেমটাকে আমি কাঁচ দিয়ে ঢেকে রাখবো। পুরো সিস্টেম মানে কি, ওই তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে পুরোপুরি একটা কাচের পাত্রের মধ্যে রাখবো। তারপরে দুটি টিনের পাত্র লাগবে, তারপরে একটা কি তারপরে বলেছে যে জল শোষক ক্যালসিয়াম ক্লোরাইড। দেখে নাও কি কি লাগছে আমাদের, ধাতুর দণ্ড, অন্তরক ছিপি, ধাতব চাকতি, দুটো পাতলা সোনার পাত, কাঁচপত্র, টিনের পাত্র, আর ক্যালসিয়াম ক্লোরাইড। এবার তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে দেখানো হচ্ছে। এখানে তড়িৎবীক্ষণ যন্ত্রে এই যে এটা আমাদের কি, ধাতব চাকতি। এই যে পুরোপুরি গোল যেটা দেখতে পাচ্ছ, গোল ধরনের যেটা ডি, সেটা আমাদের কি, ধাতব চাকতি। এটাকে ধাতব চাকতি বলা হয়, চাকতি। আর একটা বলেছিলাম একটা ধাতব দণ্ড লাগবে, এটা হলো ধাতব দণ্ড, যেটা এই চাকতি থেকে শুরু করে আমার এই পর্যন্ত স্বর্ণপত্রের আগ পর্যন্ত, এটা হলো কি আমাদের ধাতব দণ্ড। ধাতব দণ্ড হয়ে গেল। এই যে এটা হলো আমাদের অন্তরক ছিপি, এটা আমাদের অন্তরক ছিপি। আর এটা আমাদের দুটো সোনা, যে টিনের পাত্র, এটা একটা আর এটা একটা। আর দুটো সোনার পাত কোনটা কোনটা, এটা একটা আর এটা একটা। আর জল শোষক আমাদের ওই যে ক্যালসিয়াম ক্লোরাইড বলেছিলাম, এটা হলো জল শোষক। আর কাঁচপাত্র কোনটা হবে তাহলে, কাঁচপাত্র এই যে পুরো, এই যে এটা, এই যে এই বর্ডার গুলোকে কাঁচপত্র, কাঁচ দিয়ে ঢাকা রয়েছে, পুরো জিনিসটাকে আমি কাঁচ দিয়ে ঢেকে রেখেছি। এবার এখানে কি কি সিস্টেম করা আছে, এখানে এই ধাতব চাকতিকে
কিসের জন্য অন্তরক ছিপি দিয়ে ই করা হয়েছে, যাতে আমাদের এটা কিন্তু ফুটো করে কিন্তু কাচের ভিতর দিয়ে গেছে, ঠিক আছে? তো কাচের সাথে কোনো টাচ নেই। অন্তরক করার কারণেই এটা যে আমি যে এই ধাতুর সামনে আমরা মানে এই ধাতুটাকে, এই ধাতব চাকতিকে আমরা দেখবো যে কোনো বস্তুকে আহিত করার পরে এর সামনে নিয়ে আসা হচ্ছে। যেহেতু ওই এবার নিয়ে আসে, যদি আমি এই ধাতব চাকতির সামনে যদি আমি নিয়ে আসি, তাহলে পরে এই ধাতব চাকতিও দেখবো আমরা আহিত হচ্ছে। তো আহিত হওয়ার পরে যে এ একটা আধান মানে পাচ্ছে, সে আধান যেহেতু চারিদিকে ছড়িয়ে গেলে পরে কি আমরা কোনো পরীক্ষাই করতে পারবো না, তাই আমাদেরকে এই অন্তরক ছিপি লাগানো হয়েছে। আরেকটা জিনিস আমরা দেখবো যে কি এই টিনের দুটো পাত, এই টিনের দুটো পাত আর এই ধাতব যে কাঁচের ধাতু যে এই ধাতব ভূমিটাকে কি করা হয়, গ্রাউন্ড করে দেওয়া হয়। গ্রাউন্ড করে দেওয়া হয় কিসের কারণে? কারণ এই আমরা যে পরীক্ষাটা করতে যাব সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই সোনাতে এক ধরনের তড়িৎ আধান সৃষ্টি হয়েছে, আবার এই টিনের পাত্রতেও এক ধরনের তড়িৎ আধান সৃষ্টি হয়েছে। তো এই টিনের পাত্র যেহেতু এই ধাতুর সাথে কানেক্ট রয়েছে, তো পুরো জিনিসটাকে আমরা এটাকে চাই না বলে আমরা এই টিনের পাত্র তড়িৎ আধান আমাদের দরকার লাগে না, দরকার হয় না। তাই আমরা কি হয় টিনের পাত্র আর ধাতব এই ভূমিটাকে আমরা কি হয় কি করি, ভূমি সংলগ্ন করে দিই, যেহেতু আমাদের ওই পুরো জিনিসটাই আমাদের আর্থে চলে যায়। তো আমরা আমাদের মেইন যে পরীক্ষাটা সেটাই আমরা করতে পারি। তো এবার আমি নেক্সট জিনিসে চলে আসি। তো আরেকটু এটার বর্ণনা দিয়ে দিই আমি, একটা জিনিস ভুলে গেছিলাম। তো এখানে একটা ধাতব চাকতি থাকে, সেখান থেকে একটা ধাতব দণ্ড বেরিয়ে দুটো সোনার পাতকে দুদিকে ঝোলানো রয়েছে, আর দুটো টিনের পাত্র রয়েছে, আর পুরো জিনিসটাকে একটা কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়েছে, আর একটা জল শোষক পদার্থ রাখা হয়েছে। জল শোষক রাখার কারণ কি, যে এর ভিতরে যদি কোনো বায়ু টায়ু থাকে তাহলে যে শুষে নেবে, যাতে এই এই দুটো সোনার পাত যেহেতু বলা হয়েছে যে খুবই পাতলা, যাতে এরা দুটো কোনো কারণের জন্য না নড়ে যায়। তার জন্য কি হয় যে ধাতু যেটুকুই আমাদের বায়ু থাকুক সেটা আমাদেরকে এই জল শোষক পদার্থ যেমন ক্যালসিয়াম ক্লোরাইড শুষে নেয়। আর টিনের পাত্র রাখার কারণ কি, টিনের পাত্র রাখার কারণ যে এই দুটো সোনার পাত্র রয়েছে তাদের বিস্ফোরণ যাতে বেশি হয় তার জন্য রাখা হয়েছে। কারণ দেখবো যে এর যা আধান হবে, এই আধানের কারণে এখানে অন্য একটা আধানের বিপরীত আধানের সৃষ্টি হবে আহিত হওয়ার জন্য। তো তার জন্য কি করবে যে এটা আরো আকর্ষণ করবে, এই দুটো পাতকে আরো আকর্ষণ করবে, তাই এদের কি করবে এই সোনার পাতের বিস্ফোরণ আরো বাড়িয়ে দেবে। আর কিছু আছে, কিছু অন্তরক্ত ছিপির কথা বলেই দিলাম আমি। আর ধাতব চাকতি আর ধাতব দণ্ড ব্যবহার করার কারণ কি, এর মধ্যে যাতে সহজে আমাদের যে ধাতব চাকতি যে আহিত হবে সেই আধানটা যাতে সহজে এই সোনার পাতে চলে আসতে পারে। সমস্ত কিছুই বলা হয়ে গেল। এবার চলে আসে আমি ব্যবহার, যে ব্যবহার আমি বলছি যে তড়িৎ আধানের অস্তিত্ব আর তড়িৎ আধানের প্রকৃতি জানতে আমাদের ইউজ হয়। তো আমরা আধানের অস্তিত্ব কিভাবে জানবো, আমরা আধানের অস্তিত্ব কি করে জানবো, আমরা যদি কোনো বস্তুকে আহিত করি, আমরা যদি কোনো বস্তুকে আহিত করে যদি আমরা এই ধাতব চাকতির সামনে নিয়ে আসি, আহিত হ্যাঁ, আমরা যদি কোনো একটা আহিত বস্তুকে যদি এই ধাতব চাকতির সামনে নিয়ে আসি তাহলে বা এর সংস্পর্শে নিয়ে আসি, তো দেখা যাবে কি ওই ধাতব চাকতি ওই আহিত পদার্থটার জন্য এখানে কিছু আহিত হবে। আহিত হবে, আহিত হওয়ার জন্য কি হবে, দেখা যাবে যে এই আহিত হওয়ার জন্য আধানটা এই ধাতব দণ্ড দিয়ে সোনার পাত দিয়ে আমার সোনার পাতে আসবে, আর সোনার পাতে কি হবে এই পাশে থাকবে। তাহলে দেখো আহিত আহিত পরিবাহী, ধরো আমি ধরে নিলাম যে আহিত পদার্থ আমাদের পজিটিভ, তাহলে কি আহিত পদার্থের জন্য কি হবে, এখানে নেগেটিভ হলো, নেগেটিভই ধরলাম আমি, নেগেটিভে আহিত হলো, তাহলে এই নেগেটিভ আধান কি এই ধাতব দণ্ড দিয়ে এই সোনার পাতে আসবে, তাহলে এইদিকেও আমার নেগেটিভ হলো, তাহলে আর এইদিকেও কি হবে দুটোই তো সোনার পাত, তার জন্য কি হবে এই পাশেও আমার
নেগেটিভ তৈরি হবে, এদিকেও নেগেটিভ হবে। আর দুটো একই জাতীয় আধান হলে পরে কি নিজেদের মধ্যে কি হয়, বিকর্ষণ বল হয়। আর বিকর্ষণ বলের জন্য কি দেখবো, এই সোনার পাত দুটো দেখবো কি নিজেদের মধ্যে মানে নিজেরা নিজেদের থেকে দূরে সরে যাচ্ছে। তাই এই দূরে সরে যাওয়াটাকে কি বলছে, বিস্ফোরণ। এটা এমনি অবস্থায় কিন্তু এরকম দুটো পাত এরকম এরকম ঝোলানো থাকে, যেই বিপরীত মানে একই আধান হয়ে যায় এদের নিজেদের মধ্যে ব্যবহার বেড়ে যেতে থাকে। তো যখনই আমরা এই জিনিসটা দেখবো তখনই আমি বুঝতে পারবো কি হ্যাঁ, যে আমরা যে বস্তুটাকে নিয়ে এসলাম সেটা তার মানে আমাদের আহিত। যদি না হতো তাহলে কিন্তু এটা হতো না আমাদের। এবার পরবর্তীতে এবার আমরা এই প্রথম পরীক্ষার মাধ্যমে কি পেলাম, যে কিভাবে আমাদের বুঝতে পারি যে কোনো বস্তু মানে কোনো আমরা যে পরীক্ষার যে বস্তুটি আমরা পরীক্ষার জন্য ইউজ করছি সেই পরীক্ষা বস্তুটি আমাদের কি আহিত না, সেই বস্তুটাকে আমরা যে কোনো জিনিস সেই বস্তুটাকে আমরা কি করব, ডাইরেক্ট আমরা এই যে তড়িৎ বিক্ষণ যন্ত্রের এই ধাতব চাকতির সামনে আসব। তার জন্য যদি আহিত হয়ে নিয়ে কোনো আধান এই দুটো সোনার পাত্রে যদি তৈরি হয় নিজেদের মধ্যে, তাহলে পরে কি হবে, বিকর্ষণ হবে। আর বিকর্ষণের জন্য কি দেখা যাবে, যে বিকর্ষণ থেকে আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমার যে বস্তুটা আমরা নিয়েছিলাম সেটা তার মধ্যে কোনো আধান রয়েছে। আর কি হবে, এই যে এটা যদি নেগেটিভ হয়, এই নেগেটিভের জন্য কি টিনের পাত্রে দেখা যাবে পজিটিভ যে আধান হবে, এই বিপরীত আধানে আহিত হবে পজিটিভ 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 পজিটিভ। তার জন্য কি দেখা যাবে, যে এই জিনিসটাকে আরো আরো মানে এদের নিজেদের মধ্যে ব্যবধানটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তো সেখান থেকে আমরা পুরোপুরি বলতে পারবো যে হ্যাঁ, আমরা যে বস্তুটাকে আমরা পরীক্ষা করছিলাম সেটা আমাদের আহিত বস্তু। তার জন্য আমাদের এখানে লেখা হয়েছে যে স্বর্ণপত্র দুটির বিস্ফোরণ হলে বস্তুটি আহিত বোঝা যাবে, আর স্বর্ণপত্র দুটির যদি বিস্ফোরণ না হয় তাহলে বস্তুটি অনাহিত। কিরকম, যে এই যে ধাতব চাকতির সামনে যদি আমরা আমরা জানি না বস্তুটা কি, প্লাস হ্যাঁ বস্তুটা কি আমরা সেটা জানি না, কিন্তু আমাদেরকে চোখ বাঁধা হয়েছে, দেখালো যে আমাদেরকে এক একজন এক একটা বস্তু দিচ্ছে, কোনোটাকে আহিত করে দিচ্ছে, আর এটা কোনোটাকে দেখালো কোনো কিছু ঘষে না ঘষে বা কোনোটাকে কোনোভাবে আহিত না করেই আমাদেরকে দিয়ে দিচ্ছে। তাহলে সেই জিনিসটাকে যখন আমরা ধাতব চাকতির সামনে নিয়ে আসবো, অনাহিত বস্তুতে কি হয়, কোনো আমাদের মুক্ত ইলেকট্রন থাকে না। তার জন্য কি হবে, এখানে এখানে কোনো আমাদের আধানের সৃষ্টি হবে না, আধানের সৃষ্টি হবে না বা আহিত হবে না। সৃষ্টি বলাটা ভুল হচ্ছে, যে এখানে কোনো আধানে আহিত হবে না। তার জন্য এবার যদি না হয় তার মানে কি সোনার দুটো পাতেও তার মানে কোনো ধরনের আধান সৃষ্টি হচ্ছে না। তার জন্য কি হবে, যে নিজেদের মধ্যে কোনো ব্যবধান দেখতে পাবো না। তাই আমরা কি বলছি সেইভাবেই, তো যখনই আমরা ব্যবধান দেখতে পাবো না বা বিস্ফোরণ আমরা দেখতে পাবো না, তখন আমরা বলে দেবো যে হ্যাঁ ওই বস্তুটি অনাহিত। যদি হয় তা না আমরা বলে দেবো যে হ্যাঁ বস্তুটি আমাদের আহিত। এবার বলছে যে পরিবহন দ্বারা তড়িৎ বিক্ষণ চাকতিতে আহিত করো, মানে যে তড়িৎ বিক্ষণ চাকতিতে আহিতকরণ মানে কি বলেছে, যে এই যে বাইরে থেকে আমরা কোন একটা পদার্থকে নিয়ে আসবো, দেখতে পাবো যে সেটা হ্যাঁ এর থেকে যে বিপরীত আধান সৃষ্টি হবে, সেই বিপরীত আধান এই ধাতব দণ্ড দিয়ে ওই দুটো সোনার পাতে চলে যাচ্ছে এবং তাদের মধ্যে তাদের বিস্ফোরণ ঘটবে। এর জন্য আমরা এখানে চলে আসি। গেল কোথায়, এটা না, হ্যাঁ আচ্ছা এটা নেক্সট পেজে আছে। এই যে আমরা ফার্স্ট এই যে পরিবহন বলছি, যে পরিবহন দ্বারা তড়িৎ বিক্ষণ চাকতিতে আহিত করণ, সেটা কি করব আমরা, একটা এই যে কাজদণ্ডকে নিয়ে আসলাম, কাজদণ্ডকে নিয়ে আসলে পরে আমরা কি হবে, কাজদণ্ডকে কোনো কিছু দিয়ে আমরা ঘষে নিয়ে এসেছি, রেশম দিয়ে ঘষে নিয়ে এসে কাজদণ্ড পজিটিভ হয়ে গেল, সেটাকে আমরা এর সামনে নিয়ে আসছি, ধাতব চাকতির সামনে নিয়ে আসি। তো এর জন্য কি হবে, আহিত হয়ে কি হবে, পজিটিভ আধান এখানে আহিত হচ্ছে। তো সেটা আমাদের ধাতব দণ্ড দিয়ে সোনার পাতের দুই প্রান্তে চলে যাচ্ছে। এটা আমাদের পজিটিভ হয়ে গেল, এটাও আমাদের পজিটিভ হয়ে গেল। এবার এই টিনের পাত্র দুটিতে বলেছিলাম বিপরীত আধান হবে, তাই এখানে নেগেটিভ নেগেটিভ হয়েছে। তো তার জন্য কি দেখবো আমরা, যে সোনার পাত্র দুটির মধ্যে একটা ব্যবধান হয়েছে।
তাহলে বলতে পারি যে এই যে পজিটিভ আদান এখান থেকে এখানটায় না গেলে পরে তো এটা সম্ভব নয়। তার মানে কি পরিবহন হয়েছে, পজিটিভ আদানের পরিবহনের মাধ্যমেই তো সোনার পাত দুটি নিজেদের মধ্যে একটা ব্যবধান গড়ে তুলেছে। তো এখান থেকেই আমরা বলতে পারি যে হ্যাঁ পরিবহন, যে আমরা যে কোন একটা জিনিসকে আমরা আয়ত্ত করে নিয়ে আসি সেই আধান পরিবহনের মাধ্যমে পরিবহন হচ্ছে, পরিবহন হচ্ছে বীক্ষণ চাপকে আয়ত্ত করে। একটা জিনিস আমি যেটা ভুল বলেছিলাম, প্রথমে আমি বলে ফেলেছিলাম যে এই জিনিসটাকে আনার ফলে এটাতে বিপরীত আদান হবে, তা না। এটার সাথে আমি কিন্তু এটা সংস্পর্শ করাতে কি হবে যে কিছু এই যে এটা ধনাত্মক হয়েছে, মানে ধনাত্মক আধানে আহিত হয়েছে, তার জন্য কি হবে এখান থেকে কিন্তু ধনাত্মক আধানে আহিত হবে। আহিত যেহেতু সংস্পর্শ করা হয়েছে, যদি না করা হতো তাহলে আমি যেটা বলেছিলাম সেটা ঠিক হতো। যেহেতু সংস্পর্শ করা হয়েছে এখান থেকে কিছু ইলেকট্রন মানে কিছু এই ধনাত্মক আধান যে ধাতব চাকতিতে আসে এবং ধাতব চাকতির থেকে পরিবহন পদ্ধতির মাধ্যমে সেই আধান যে সোনার পাত্রে চলে যায় এবং তাদের মধ্যে ব্যবধান যে বিস্ফোরণ ঘটে। তো আমাদের এটা হয়ে গেল যে পরিবহন দ্বারা তড়িৎবীক্ষণ চাকতিতে কিভাবে আহিতকরণ করা হয়। এবার যদি আমরা নেগেটিভ আনতাম, নেগেটিভ যদি আনতাম তাহলে পরে সেটা কি দেখা যেত যে হ্যাঁ এটা নেগেটিভ, এখানেও নেগেটিভ আধান আসে এবং এই নেগেটিভ আধানকে আমি দেখতাম যে এই দুটো সোনার পাত্রে নেগেটিভ আধান চলে আসার পরে কি নিজেদের মধ্যে ব্যবধান করবে, যে একে অপরকে বিকর্ষণ করবে, তাই নিজেদের মধ্যে ব্যবধান করবে। আর তো সেই ক্ষেত্রে কি হবে, এইগুলো পজিটিভ হয়ে যাবে। কিন্তু এই যে টিনের পাত্র আর ধাতব ভূমিকে কি আমি ডাইরেক্ট আমি গ্রাউন্ডে রাখি, তো আমাদের ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ আমাদের ওটার ইউজ নেই। আমরা চাইছি যে আমাদের এই দুটো সোনার পাতের যদি বিস্ফোরণ হয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ আহিত, আর যদি না হয় তাহলে আমরা বলতে পারবো যে মানে বলতে পারবো না যে বস্তুটা আহিত, তার মানে সেটা কি অনাহিত। এবার আরেকটা জিনিস দেখবো, তার মানে কি হচ্ছে যে আমরা যে কোন একটা আহিত বস্তুকে নিয়ে আসি তার জন্য আমরা কি দেখছি পরিবহন পদ্ধতিতে এখানেও আহিত হচ্ছে সোনার পাতের মানে সোনার পাতের দুই প্রান্তে দেখছি আমরা আহিত হচ্ছে। এবার যদি আমরা কি করি, আমরা যদি এতক্ষণ আমাদের কি ছিল এই টিনের প্রান্ত ধাতব চাকতি ধাতব যে ভূমি এটা আমাদের গ্রাউন্ড ছিল। আমরা যদি কোনোভাবে এটাকে ধরো আহিত করা হলো, আহিত পজিটিভে আহিত করা হয়েছিল, পজিটিভে এই আধানটা আসলো এবং নিজেদের মধ্যে বিস্ফোরণ ঘটাচ্ছিল। এবার যদি কোনোভাবে যদি আমি এখানটা যদি হাত দিয়ে ধরি এবং আমাদের পা যদি মাটির সাথে লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই পজিটিভ আধানগুলো আমাদের দেহের মাধ্যমে গ্রাউন্ডে চলে যাবে এবং তাহলে এই আধানগুলো তখন কি হবে এখান থেকে এখানে পরিবহন হতে পারবে না, ডাইরেক্ট আমাদের শরীরের মধ্যে দিয়ে ডাইরেক্ট আমাদের মাটিতে চলে যাচ্ছে। তখন কি দেখা যাবে যে এদের আর বিস্ফোরণ দেখতে পাবো না। তো একেই কি বলা হয়, একেই বলা হয় হলো তড়িৎ বিক্ষণের সুলগ্ন ভূ সংলগ্নকরণ, আর্থিং। আর্থিং যেটা আমরা বলি, আর্থিং কিছুই না, সেই জিনিসটাকে আমরা মানে কোনো আমাদের যেখানে যেখানে দরকার যে এখানকার আধান আমরা ডাইরেক্ট আমরা মাটিতে মানে ভূমি সংলগ্ন করে দেবো, সেখানে কি করা হয় সেখানকার থেকে হয় কোনো তার নেওয়া হয়, তার নিয়ে ডাইরেক্ট আমরা মাটির সাথে কানেক্ট করে দিই, কিংবা কখনো আমরা এই ক্ষেত্রে যেহেতু বড় জনবলে স্থির তড়িতের জন্য বেশি ভোল্ট তৈরি হয় না, তাই আমরা ডাইরেক্ট আমরা হাতের মাধ্যমে হাত দিলে পরে কোনো শক লাগবে না। তো হাত দেওয়ার মাধ্যমে কি করে আমাদের পুরো এই যে আদান এখানে মানে কিছু আদান এসেছিল সেই আদান পুরোপুরি আমরা শরীরের মাধ্যমে আমরা ভূ সংলগ্ন করে দিই। তাই একেই বলা হচ্ছে ভূ সংলগ্নকরণ, তড়িৎ বিক্ষণের ভূ সংলগ্নকরণ, যে এদের মধ্যে আর তখন ব্যবধান সৃষ্টি হবে না, দেখা যাবে ধীরে ধীরে সেটা কমতে আছে। তো একেই বলছে যে আর্থিং। তো এটা বোঝা গেল
যে আমরা একটা কাজদণ্ডকে ঘষে নিয়ে এসেছিলাম, কোন একটা নির্দিষ্ট আধানে আহিত করে নিয়ে এসেছিলাম এবং তাকে ধাতব চাকতির সঙ্গে সংস্পর্শ করায় সেই আধান কি হয় ধাতব চাকতিতে চলে আসে এবং সেই আধান যে দণ্ডের মাধ্যমে সোনার পাত দুটিতে আহিত করার জন্য কি হয়, এদের নিজেদের মধ্যে বিস্ফোরণ ঘটে। আবার সেম প্রসেসটাকেই যদি আমি এখানে আহিত করার পর কি করছি, আমি যদি হাত এবং পা যদি আমার যদি ভূমি সংলগ্ন হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে হ্যাঁ এদের মধ্যে আর কোনো বিস্ফোরণ ঘটছে না, যতই আমি বারবার আহিত করি না কেন। তাই এটাকেই বলছে আহিত আর্থিং। আর এখানে কি করা হয়েছে যে আমাদের যে এখানে আহিত যে আমাদের কি সবসময় কি আমাদেরকে তাহলে কি কাজদণ্ডটাকে ধরে রাখতে হবে এরকম না। আমি যদি কাজদণ্ডটাকে সরিয়েও দিই, তার কিছুক্ষণে দেখার জন্য দেখা যাবে যে হ্যাঁ এখানে ওই আগের প্রসেসটাই ঘটছে, যে এখানে পজিটিভ আধান হচ্ছে আর এখানেও পজিটিভ আধান হচ্ছে। মানে এই প্রক্রিয়াটা, এটা বলতে চাইছে যে এই প্রক্রিয়াটা কিছু সময় সাপেক্ষ, যে আমি কাজদণ্ডটাকে সঙ্গে সঙ্গে সরানোর সঙ্গে সঙ্গে কি এটা নিজেরা এই সোনার পাত দুটি কি নিজেরা নিজেদের কাছে চলে আসবে না, একটু টাইম লাগবে, পুরোটা ডিসচার্জ হতে একটু টাইম লাগবে। এই চলে গেল আমার পরিবহন। এবার পরিবহন পদ্ধতির মাধ্যমে আহিতকরণ। এবার এই পরিবহন পদ্ধতির মাধ্যমে যে সোনার পাত দুটোকে যে আহিত করছি, সেটা কি আমাদের পুরো মানে ঠিকঠাক, মানে কি এটাতে কি কোনো আমাদের সমস্যার সম্মুখীন হতে পারে? হ্যাঁ, আমরা একটা সমস্যার সম্মুখীন হতে পারি যদি আমরা এই যে জিনিসটাকে নিয়ে এসেছি, যদি এই কাজদণ্ডটাকে যদি আমি প্রচন্ড আহিত করি, যে এখানে আধানের সংখ্যা যদি প্রচুর বেশি থাকবে, তাহলে কি হবে, ডাইরেক্ট এখান থেকে প্রচুর পরিমাণে আধান এখান থেকে এখানে চলে আসবে। আসলে পরে কি নিজেদের মধ্যে হট করে খুবই বিস্ফোরণ ঘটতে, মানে খুব অল্প সময়ের মধ্যে খুব নিজেদের মধ্যে এত তাড়াতাড়ি ব্যবধান ঘটবে যে এই সোনার পাত্রটি খুলে যেতে পারে। তো খুলে গেলে পরে পুরো সিস্টেমটাই খারাপ হয়ে গেল। তার জন্য আমরা কি যে এই প্রসেসটা যে পরিবহন পদ্ধতির মাধ্যমে আয়তকরণ প্রসেসটা কিন্তু আমাদের ঠিক নয়, মানে এর একটা লিমিট রয়েছে, লিমিটের মধ্যে করলে পরে হ্যাঁ এটা একটা ঠিক, কিন্তু যদি লিমিটের বাইরে যায় তাহলে পরে আমাদের এটা কিন্তু আমাদেরকেই প্রবলেমে ভোগাবে। এবার চলে আসছি যে আধানের প্রকৃতি নির্ণয়। এতক্ষণ আমরা কি পেয়ে গেলাম, যে আমাদের যদি তড়িৎবীক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কি করে আধানের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। ফার্স্ট পয়েন্ট বলে দিয়েছিলাম আধানের অস্তিত্ব কি, যদি এই সোনার পাত দুটি নিজেদের মধ্যে যদি একটা ব্যবধান ক্রিয়েট হয়, নিজেরা নিজেদের থেকে যদি দূরে সরে যেতে থাকে, তাহলে পরে হ্যাঁ বুঝতে পারবো যে এই বস্তুটা আমাদের কি আহিত। কিন্তু আরেকটা জিনিসও বলেছিলাম যে তড়িৎবীক্ষণ যন্ত্র দ্বারা যে আহিত হলে আহিত পরিবাহীর আমরা আধানের প্রকৃতিটাও জানতে পারবো। আর তো সেটা আমরা এখনো পর্যন্ত করিনি, সেটা আমরা এই পয়েন্টে করবো। আর আমরা সেকেন্ড পয়েন্টে কি দেখলাম যে হ্যাঁ এই আহিত করলে পরে কিসের জন্য আমাদের এই আহিত করার জন্য কিসের জন্য, মানে সেকেন্ড পয়েন্টটা আমাদের এটাই বলে দিচ্ছে যে যে আমরা বলছি যে স্বর্ণপত্র দুটি নিজেদের মধ্যে ব্যবধান হবে বা বিস্ফোরণ ঘটবে, এটা কিসের জন্য, কোন কারণের জন্য, যে আধানের পরিবহনের জন্য এই যে এটা ঘটে থাকে। এবার নেক্সট আমরা চলে আসছি যে আধানের প্রকৃতি নির্ণয়। আধানের প্রকৃতি নির্ণয় আমরা কি করে বুঝবো? আমরা ফার্স্ট কি করব, ধরো এই যে এই তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে কোনো একটা, ধরো আমরা এই যে কাচদণ্ড দিয়ে ঘষেছিলাম, তো এই তড়িৎবীক্ষণ যন্ত্রের সোনার পাত দুটোতে কি হয়েছিল, কাচের জন্য সোনার পাত দুটোতে আমাদের কিন্তু পজিটিভ তৈরি হয়েছিল। এবার আমি যদি ধরো কাচদণ্ড দিয়ে ঘষার ফলে এটা হলো। এবার যদি আমি আবার যদি কোনো ওই কাচদণ্ডটাকেই যদি আমি ঘষে, মানে রেশমের সাথে ঘষে নিয়ে আমি আবার নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে আগের ক্ষেত্রে যেটুকু ব্যবধান হয়েছিল এখন দেখছে আরো যদি ব্যবধান ঘটে, তার মানে কি হবে, তার মানে কি আরো তার মানে পজিটিভ আধান হয়তো আসছে সোনার পাত দুটোতে, নিজেদের মধ্যে আরো সমজাতীয় আধানের পরিমাণ খুবই বাড়ছে, তার জন্যই কি আরো বেশি বিস্ফোরণ হবে। এবার যদি কাজ যদি না হয়, যদি এবোনাইটকে যদি আমি আনতাম, যে সোনার পাত দুটো আমার ধনাত্মক আধানে আহিত রয়েছে, তারপরে যদি আমি এবোনাইট কে যদি আমি ধরো নেগেটিভ আধান, মানে
নেগেটিভ আধানে আহিত করে যদি আমি ধাতব চাকতির সামনে নিয়ে আসি, তাহলে তখন দেখা যেত কি নেগেটিভ আধান এসে নিয়ে এই দুটো যে সোনার পাত দুটোকে কি করে দেবে, সে আগের জায়গায় ফিরিয়ে আনবে। কারণ কি, যখন নেগেটিভ আধান আসতে শুরু করবে, পজিটিভ আর নেগেটিভ মিলে কি হয়ে যাবে, নিস্তরিতের দিকে যেতে শুরু করবে, মানে কোনো আধানে আহিত থাকবে না। তো এটাই। এবার এবার যদি আমি ওই তড়িৎ বীক্ষণ যন্ত্রকে যদি আমি মানে সোনার পাত দুটোকে যদি আমি ধরো প্রথমেই আমি নেগেটিভ আধানে আহিত করে নিয়েছি, তারপরে যদি আমি নেগেটিভ আধান যে আধান আছে এরকম কোনো যদি পরিবাহীকে নিয়ে আসি ধাতব চাকতির সামনে, সেই ক্ষেত্রেও দেখা যাবে যে হ্যাঁ, এদের মধ্যে ব্যবধান বাড়ছে। কিন্তু যদি অপরপক্ষে যদি আমরা পজিটিভ নিয়ে আসি, তাহলে পরে কিন্তু দেখবো কিন্তু না যে এদের মধ্যে আর ব্যবধান বাড়ছে না, বরং কমছে। এইভাবেই আমরা বুঝতে পারি যে কোনো বস্তুর মধ্যে মানে আধানের অস্তিত্ব আছে কিনা, বা আধান থাকলে পরেও সেটা কোন ধরনের আধান। এবার তার মানে দেখো এই লাইনটা কি, যে পরীক্ষাধীন বস্তুর আধান এবং তড়িৎ বীক্ষণ যন্ত্রের আধান যদি হয়, মানে এই বস্তুর আধান, যে বস্তুটাকে আমি পরীক্ষার জন্য ইউজ করছি সেই বস্তুটার আধান, আর তড়িৎ বীক্ষণের যন্ত্রের সোনার পাত্রের যে দুটো সোনার পাত্র রয়েছে তাদেরও আধান যদি সমপ্রকৃতির হয়, প্রকৃতির হলে পরে কি হবে, বিস্ফোরণ ঘটবে। যে পরীক্ষাধীন বস্তুর আধান আর তড়িৎ বীক্ষণ যন্ত্রের আধান, মানে সোনার পাত দুটোর আধান, এই দুটোর আধান যদি এটাও যদি পজিটিভ হয়, এটাও যদি পজিটিভ হয়, তাহলে এবার কি দেখে যাবে, কি হবে, যে বিস্ফোরণ ঘটবে। আর যদি এটা নেগেটিভ হয়, নেগেটিভ আনার ফলে কি হবে, এখানে নেগেটিভ আসবে। তাহলে সেখানেও কিন্তু আমাদের বিস্ফোরণ ঘটবে। তো এইভাবেই আমরা আধানের প্রকৃতি পেতে পারি। তো এখানে আমি একটা তিনটে ছক করেছি, কি তড়িৎ বীক্ষণের আধান, পরীক্ষাধীন বস্তুর মানে যে বস্তুটাকে আমি ওই ধাতব চাকতির কাছে নিয়েছিলাম তার আধান, আর স্বর্ণপত্র দুটির বিস্ফোরণ। আমি দেখবো যে স্বর্ণপত্র দুটির বিস্ফোরণ ঘটে কিনা। তো আমরা কি দেখছি, ফার্স্ট যদি তড়িৎ বীক্ষণের আধান বলতে কি, তড়িৎ বীক্ষণ যন্ত্রটাকে যদি আমি পজিটিভ করে রাখি, পজিটিভ করার পরে যদি আমি পরীক্ষাধীন বস্তুটাকে মানে আবার এই যে মানে কাজ দিয়ে ঘষার পরে ধাতব চাকতির সঙ্গে লাগানোর পরে কি তড়িৎ বীক্ষণ যন্ত্রটা কি পজিটিভ হয়। আবার তারপরে মানে তার একটু সেই কাজটাকে সরিয়ে নিলাম, এবার আমাদেরকে এমন একটা দিল যে যেটা আমাদের পজিটিভ আধানে আহিত রয়েছে, সেটাকে যদি আমি আবার নিয়ে আসি, এই সংস্পর্শে নিয়ে আসি, তাহলে দেখা যাবে কি, তাহলে কি আরো যত পজিটিভ আধান, প্রথমেই পজিটিভ আধান ছিল, আরো যদি পজিটিভ আধান আসতে শুরু করে দেবে, তার নিজেদের মধ্যে কি হবে, বিস্ফোরণ বৃদ্ধি পাবে। সিম্পল। যদি নেগেটিভ আনি তাহলে বৃদ্ধি পাবে, কারণ ওই আধানটাই তড়িৎ বীক্ষণের আধান এবং পরীক্ষাধীন বস্তু নিজেদের আধান যদি সমজাতি হয়, কি হবে, বৃদ্ধি পাবে। যদি পজিটিভ নেগেটিভ আনি, যেটা বললাম আমি, যদি তড়িৎ বীক্ষণ যন্ত্রটাকে ধরো আমি পজিটিভ করে ফেলেছিলাম, মানে সোনার পাত দুটোতে পজিটিভ, এবার নেগেটিভ মানে এবোনাইট ধরনের যদি আমি কোনো পদার্থকে নিয়ে আসি, আর যদি ওই এবোনাইট পদার্থ যদি ঋণাত্মক আধানে আহিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি দেখা যাবে, যে এই পজিটিভ আর নেগেটিভ মিলে কি হয়ে যাচ্ছে, আমাদের ওই সোনার পাত দুটির ব্যবধানটাকে কমিয়ে দেবে, তাই বলেছে যে হ্রাস পাবে। আর যদি নেগেটিভ পজিটিভ হয়, সেই একই কেস, হ্রাস পাবে। আর বলছি যে পজিটিভ অথবা নেগেটিভ, এটা কি বলছে, হ্যাঁ পজিটিভই করি বা নেগেটিভই করি, যদি এবার ধরো যন্ত্রটাকে যদি আমি পজিটিভই করে রাখলাম, কিন্তু আমি বস্তুটা কি নিয়ে আসলাম, বস্তুটাকে যদি আমি অনাহিত আনি, তাহলে সেই ক্ষেত্রে কি আর কোনো কিছুই হবে, অনাহিত হলে পরে মানে কি, তার মধ্যে কোনো চার্জই নেই, তো কোনো চার্জই তো এখানে আর আসবে না। তো না আসার ফলে কি, আগের যেটুকু বিস্ফোরণ দেখতে পাচ্ছিলাম, পরবর্তীতেও তাই বিস্ফোরণ দেখতে পাবো। তাই বলেছে যে ঘনফলে চাই এই চারটা কি আমাদেরকে মনে রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট কিছু নয়, জাস্ট বোঝার, যে যখনই সমজাতীয় আধান হবে নিজেরা নিজেদের মধ্যে থেকে দূরত্ব মেনটেন করার চেষ্টা করা। এবার বলেছে যে এই পরীক্ষার মাধ্যমে আমি পরিবাহী আর অপরিবাহী পদার্থের শনাক্তকরণ করতে পারি। এই যে যে আমি একটা করলাম না, যে কাজদণ্ডতে ঘষার পরে আমি হাত দিয়ে ধরলাম, যদি এই পরীক্ষাটার ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে দেখি কি হবে, যদি পরিবাহী হয় যদি পরিবাহী হয়
পরিবাহী মানে পরিবাহী কোন একটা পদার্থকে যদি নিয়ে আসি, তাহলে এক প্রান্ত কি করব, এর সাথে আমি টাচ করাবো, আরেক প্রান্ত মানে এক প্রান্ত আমি এই ধাতব চাকতির সাথে টাচ করাবো, ধাতব চাকতি, আরেক প্রান্ত কি আমি ধরে রাখবো, ধরে রাখলাম। এবার ধাতব চাকতির থেকে এবার এখান থেকে কি হবে, আধান আসবে, আধান এসে নিয়ে নকলে এই দুটোকে বিস্ফোরণ ঘটাবে, বিস্ফোরণ ঘটালো। এবার যদি আমি অপর প্রান্তটাকে, এই ক্ষেত্রে কি হচ্ছিল, ছেড়ে দিচ্ছিলাম আগে যতগুলোকে কেস। এবার যদি অপর প্রান্তকে যদি আমি ধরে রাখি, ধরে রেখে যদি আমি মাটির উপর দাঁড়িয়ে থাকি, তাহলে কি হবে, যে এই আধানগুলো কি এর মধ্যে দিয়ে গিয়ে আমার শরীরের মধ্যে দিয়ে গিয়ে কি হবে, মাটি ভূ সংলগ্ন হয়ে যাবে। তার তার জন্য কি বলা হয়েছে যে এটা ও হ্যাঁ, এবার যদি এটা কখনই হবে, যখন পরিবাহী হবে, বস্তুটা যদি পরিবাহী হয়, তখনই কি আমাদের পরিবাহী নিজের মধ্যে কি আদান চলতে দেয় পুরো মুক্তভাবে। তো যখনই আমি যখন ধরবো, তো মানে আমি যে ধরে মানে অপর একটা প্রান্ত ধরে নিয়ে যখন আমি মাটির উপর দাঁড়াবো, তো সেই ক্ষেত্রে একমাত্র পরিবাহী হলে পরে কি হবে, যে আধারটা গুলো গেছিল সেই আধারগুলো আবার দেখালো সেই পথে ফিরে, যে ওই বস্তুটার মধ্যে থেকে আমাদের মানে আমার যে শরীরের মধ্যে দিয়ে যে ভূসংলগ্ন হয়ে যাবে। আর যদি এই ক্ষেত্রে মানে এক প্রান্ত আমি ধাতব চুক্তির সামনে রেখে দিলাম, আর আরেক প্রান্ত যদি আমি ধরে নিয়ে দাঁড়িয়ে থাকি, সেই ক্ষেত্রে যদি কোনো এই তার মানে কি পরিবাহীর ক্ষেত্রে কি হবে, কোনো ধরনের বিস্ফোরণ ঘটবে না। কিন্তু অপরিবাহী যদি হয়, তাহলে পরে সেই ক্ষেত্রে কি হবে, যে এই আর আধান আর উপরের দিকে যাবেই না, মানে আমাদের শরীরের মাধ্যমে আর গেল না, তো যে গ্রাউন্ডে যাবে না, সেই আধানগুলো এখানে থাকার ফলে কিছুটা আমি দেখবো যে আমাদের বিস্ফোরণ ঘটছে। তো সেইভাবেই বলতে পারি যে বস্তুটা আমাদের অপরিবাহী কিনা। বস্তুটাকে আমরা ধরে রাখবো। আগেরবার তো যে মনে করে তার কাছে এনে আমি ছেড়ে দিচ্ছিলাম, আলাদা জায়গায় রেখে দিচ্ছিলাম। কিন্তু এবার কি করলাম, যে বস্তুটাকে এখানে আনলাম। আনার পরে আমি সেই জিনিসটাকে তার আরেকটা প্রান্ত যদি আমি ধরে রেখে যদি আমি মাটিতে দাঁড়িয়ে থাকি, তাহলে দেখা যাচ্ছে না যে এমনি সময় হলে পরে কি এদের মধ্যে বিস্ফোরণ হচ্ছিল, কিন্তু আমার ধরার জন্য কি হচ্ছে, আর বিস্ফোরণ ঘটছে না। তো এটাও চলে গেল। তো এইভাবেই বলতে পারি যে ওই বস্তুটা আমাদের পরিবাহী। আর যদি না যায়, তার মানে এদের মধ্যে যদি তবুও যদি বিস্ফোরণ যদি বিরাজমান থাকে, তার মানে আমি কি বলতে পারি, সেটা আমাদের অন্তরায়ী অবরাহী পদার্থ বা অন্তরায়ী পদার্থ। এবার আমরা নেক্সট চলে আসবো। তো এগুলো পড়ে নেবে। কি বলেছে যে এই যে একটা জিনিস, এটাও তো বললাম অনাহিত বস্তু, যদি আমি তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে যদি আমি পজিটিভ করি বা নেগেটিভ করি, কিন্তু আমি বাইরে থেকে যদি একটা অনাহিত বস্তু নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর যেরকমই বিস্ফোরণ ছিল, বা যেরকমই ব্যবধান ছিল, সেটাই কিন্তু আমাদের ফিক্স। সেটা কিন্তু আর যে ওনা ফিক্স কি বলছি, সেই ক্ষেত্রে কি দেবে, যে এবার যখনই অনাহিত বস্তু মানে অনাহিত বস্তু থেকে কি হবে, যে ওই আর তড়িৎবীক্ষণ যন্ত্রে কি ধাতব চাকতির মাধ্যমে কি আর যখন আধান যাবে না, তো আধান না যেতে যেতে কি করবে, ধীরে ধীরে এই আধানটা লোপ পাবে, মানে আধানের পরিমাণ কমতে থাকবে, কমতে থাকলে পরেই কি হবে, ওই শূন্য পার্থক্যের মধ্যে ব্যবধান কমতে থাকবে। তার মানে কি, একমাত্র যখন মানে বীক্ষণ মানে যন্ত্র এবং পরীক্ষাধীন বস্তুর আধান এই দুটো যখনই এক এক হবে, সেই ক্ষেত্রে আমাদের বৃদ্ধি পাবে। যদি আলাদা আলাদা হয়, তাহলে সেই ক্ষেত্রে হ্রাস পাবে। আবার এটাও দেখা যাচ্ছে, যদি অনাহিত বস্তু সামনে আনি বা অনাহিত বস্তুটাকে যদি আমি সামনে নিয়ে এসে, তাও সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্রাস পাচ্ছে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, সবসময় আমাদেরকে বিকর্ষণ দেখতে হবে, যে কখনো কমে যাওয়া, মানে কমে যাচ্ছে দুই ভাবেই দেখো। একটা পজিটিভ নেগেটিভ এর জন্য, পজিটিভ নেগেটিভ যখনই হয়ে যাবে তখন হয়ে যাবে আলাদা। আবার তো তার জন্য কি হয়ে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। পজিটিভ আর নেগেটিভ যখন মানে দুটো বিপরীত ধরনের যখন আদান পাবো, তখন তার ক্ষেত্রে কি দেখা যাবে, যে তাদের মধ্যে স্বর্ণপদ্ধতির মধ্যে বিভাষণ যে বা ব্যবধান হ্রাস পাচ্ছে। আর অনাহিত ক্ষেত্রেও তাই দেখছি, কিন্তু একমাত্র কি বিকর্ষণের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে। তো বিকর্ষণটাকেই আমাদেরকে ধরতে হবে, মেন ধরতে হবে, যে এই সমস্ত পরীক্ষা করতে গেলে পরেই আমরা বিকর্ষণ দেখবো, আকর্ষণটাও দেখবো না। কারণ আকর্ষণ আমাদেরকে রেজাল্ট উল্টো দিতে পারে, হয়তো অনাহিত সেই বস্তুটা অনাহিত ছিল, তো আমরা দেখলাম অনাহিত ক্ষেত্রেও হ্রাস পায়, আবার যে আহিত থাকলেও রেস্ট পায়, কি বলি, হ্রাস পায়।
তো আমরা আকর্ষণকে আমরা নিই না, আমরা কি হয় বিকর্ষণকেই দেখি। যে এই ধরনের প্রকৃতি জানতে গেলে পরে আমরা ও যে স্বর্ণপত্র দুটির যে বিকর্ষণটাকেই গণ্য করি। তো আমার এটা হয়ে গেল। এবার আমরা দেখবো পরিবাহী পৃষ্ঠে আধান বন্টন। পরিবাহী পৃষ্ঠে আদান বন্টন বলতে কি বলেছে, যে পরিবাহীকে, এই যে আমরা বললাম পরিবাহীকে যদি আমরা আধান মানে আহিত করি, আহিত করলে পরে কি হবে, যে পরিবাহী আধানগুলো বাইরের পৃষ্ঠের সঙ্গে বাইরের পৃষ্ঠের দিকে যেতে শুরু করে। বাইরের পৃষ্ঠের দিকে চলে আসতে শুরু। এবার আমরা দেখবো যে বাইরের পৃষ্ঠে তো চলে আসলো, তো কিন্তু এই আধানগুলো কি কি মানে তাদের বন্টনটা কি হবে? বাইরের পৃষ্ঠে কিরকম ভাবে তারা বন্টন হয়ে থাকবে? যে সব জায়গায় কি সমানভাবে দেখবো? না কোথাও, কোথাও আমরা বেশি পাবো, কোথাও, কোথাও কম পাবো? তো এই বা এটা কি, এই বন্টনটা কি কোনোভাবে কি কারোর উপর নির্ভরশীল করে আছে কিনা? এই টোটাল এই ৩ টে জিনিসই এর মধ্যে আমরা পেয়ে যাবো। যে পরিবাহী পৃষ্ঠে আধানের বন্টন কার উপর নির্ভর করে, বা কোন, কোন আকৃতির ক্ষেত্রে কিরকম করে তাদের বন্টন হবে, টোটালটা আমরা দেখব। তো আমরা কি জানি? আমরা জানি কোন পরিবাহীকে আহিত করলে আধান তার বাইরের পৃষ্ঠে থাকে। কিন্তু এই আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে সর্বত্র সমানভাবে বন্টিত হয় না। কেন বন্টিত হয় না? কারণ কি? প্রত্যেকটা পদার্থ আমি তো উপরের সমস্ত উদাহরণে আমি গোল, গোল ধরনের করেছি। কিন্তু দেখো পরিবাহী তো শুধুমাত্র গোলাকার হয় না। পরিবাহী বিভিন্ন ধরনের আকার। এরকম হতে পারে, যেটা আমরা এঁকেছি দেখো। এরকম হতে পারে, এরকম হতে পারে, বিভিন্ন শেপের হতে পারে। তো বিভিন্ন শেপের ক্ষেত্রেও কি সবসময় কি আমাদের কি সুষম হবে নাকি? যে আধান আমাদের বাইরের পৃষ্ঠে সমান জায়গায় সব জায়গায় আমি দেখতে পাচ্ছি যে সমান। এরকম নয় কিন্তু। এটা কিসের উপর নির্ভর করে? বক্রতার উপর। তাই বলেছে কি আধানের এই বন্টন পরিবাহীর আকারের উপর নির্ভর করে। পরিবাহী পৃষ্ঠের যে অংশের বক্রতা, যে অংশের পৃষ্ঠের যে অংশের বক্রতা যত বেশি হবে সেই অংশে তত বেশি আধান জমা হবে। দেখো গোলাকারের ক্ষেত্রে এই পুরোটাই কিন্তু বাইরের পৃষ্ঠ। এটার ক্ষেত্রেও কিন্তু এখান থেকে শুরু করে এটাও বাইরের পৃষ্ঠ, বাইরের পৃষ্ঠ, বাইরের পৃষ্ঠ। কিন্তু এই বাইরের পৃষ্ঠতে দেখো কোথাও আমার বক্রতা বেশি, আবার কোথাও আমার বক্রতা কম। এখানে কিন্তু এই সরল রেখার মতো যেটুকু রয়েছে, মানে এখান থেকে এইটুকু, এই পর্যন্ত আমাদের কিন্তু একটা সরলরেখা, এখানে কিন্তু আমাদের বক্রতা বেশি নাই। আবার এইখানটায় দেখছি আমরা বক্রতা। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু আমরা এই ৪ টে কোণ যে রয়েছে ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে। ৪ টে কোণে আমরা বক্রতা বেশি পাচ্ছি। এদের ক্ষেত্রে কি হবে, যে তো তো পরিবাহী পৃষ্ঠে দেখেছো? তাই বলছি যে পরিবাহী পৃষ্ঠের যে অংশে বক্রতা যত বেশি হবে সেই অংশে কি হবে? আধান তত বেশি জমা হবে। তাই গোলাকারের ক্ষেত্রে কি দেখো, বক্রতা ব্যাসার্ধ দেখো চারিদিকে সমান। মানে এখানেও আর হবে, এইদিকেও বক্রতা ব্যাসার্ধ কি বলছি? শুধু বক্রতা। এইদিকে যতটা বক্রতা হবে এইদিকেও আমাদের ততটাই বক্র। তার জন্য কি বলেছে, যে তাই কি হবে গোলাকারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো একমাত্র সুষম বন্টন হবে, যে চারপাশে আমাদের যে সমান সমান বন্টন। মানে আধান যদি জমা হয়, গোলাকারের ক্ষেত্রে যদি আধান যদি জমা হয় তাহলে এরকম দেখা যাবে যে সব জায়গায় আমাদের সমান ধরনের, কোথাও ঘনত্ব বেশি বা ঘনত্ব কম এরকম হবে না। সব জায়গায় সেম। এখানে যদি ৫ টা আধান জমা হয়, তার পাশে ৫ টা হবে, তার পাশে ৫ টা জমা হবে, এরকম। সব আমাদের, তাই আমার কি বাইরে একটা দেখো বর্ডার, বি বর্ডার, এ আর বি এর মধ্যে বর্ডার দিয়ে বুঝিয়েছে যে এদের জমা হওয়ার পরিমাণটা কেমন। দেখো চারিপাশটাই মোটামুটি সমান। চারিপাশটাই সমান। কিন্তু এই দেখো এই ধরনের পরিবাহী যদি হয়, এই ধরনের পরিবাহীর ক্ষেত্রে কি হবে, বক্রতা ব্যাসার্ধ কিন্তু বক্রতা ব্যাসার্ধ নয়, বক্রতা এখানটা আমাদের বক্রতা বেশি, এর থেকে কিন্তু আমাদের বক্রতা এখানে আরো বেশি। কারণ তুমি কিছু না, একটা এই জিনিসটা বুঝবে কি করে? এখানে ভাবো যে এই যে একটা সাইকেল চালাচ্ছ, তুমি সাইকেল চালাচ্ছ এই গোলাকারের, তোমার তোমার পুরো পথটাই মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক, আমি চারিদিকটাই আমাদের সেম বক্রতা রয়েছে। কিন্তু এখানটায় এই যে সরলরেখা বরাবর আসছো, হট করে দেখবে কিন্তু এই মোড়টাকে ঘুরতে কিন্তু মনে হচ্ছে হ্যাঁ বেশি আমাদেরকে বেঁকতে হচ্ছে। তো এখানটা আমাদের বক্রতা বেশি, তার থেকে বেশি যদি আমি এখান থেকে এখানে যাই, পুরোপুরি রাস্তা দেখাও আলাদা। তাই এখানটাই কিন্তু এইভাবেই, মানে একটা উদাহরণ দিলাম যে এইভাবে আমরা আমাদের বক্রতা বুঝবো। তো এখানটা বক্রতার পরিমাণ কিন্তু আরো বেশি। তাই এখানে কিন্তু এই যে আধান জমার পরিমাণ এটা বেশি।
এটা বাইরে বাইরে করেছি কিসের জন্য, বোঝানোর জন্য যে কতটা, এটা কিন্তু আর কিছুই না, এখান থেকে এইটুকু ডিস্টেন্স মানে যে এখানে আধান বেশি জমা হয়েছে, আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স মানে এ এ লাইন আর বি লাইনের মধ্যে এখানে ডিস্টেন্স কম মানে কি এখানে আধান আমাদের কম জমা হয়েছে, আবার এ থেকে এই দিকে যে বি এর ডিস্টেন্স এখানে আধান বেশি জমা হয়েছে। জমা কিন্তু এই যে বাইরের পৃষ্ঠে মানে এই সমস্ত জায়গায় জমা হবে, এখানটায় প্রচন্ড গাঢ়ত্ব থাকবে, আধানের গাঢ়ত্ব এখানে প্রচুর বেশি, প্রচুর বেশি। এখানেও এর থেকে একটু কম কিন্তু এখানেও বেশি রয়েছে। এক এই দুই পাশটায় খুবই কম, এই গাঢ়ত্ব খুবই কম হবে। তো তার জন্য কি বলেছে যে যেখানটা যেখানটা আমরা বক্রতা পাবো সেখানটা আমাদের যে আধান জমার পরিমাণ বেশি হবে। তো আধান মানে আধানের বন্টন কিসের উপর নির্ভর করে, বক্রতার উপর নির্ভর করে। যেহেতু গোলাকারের ক্ষেত্রে বক্রতা আমাদের দুই দিকেই সমান, পুরো চারপাশ বলতে গেলে চারপাশেই সমান রয়েছে, তাই এই ক্ষেত্রে একমাত্র কি আধানের সুষম বন্টন হবে। ক্ষেত্রে কি দেখা যাবে যে এই যে চারটে কর্নারে, এই চারটে কর্নারে আমাদের আধান জমার পরিমাণটা বেশি হবে, জমা এখানটায় বেশি গাঢ়ত্ব হবে, খুব গাঢ়ত্ব হবে, খুব গাঢ়ত্ব হবে অন্য জায়গার তুলনায়। আর এই সমস্ত জায়গায় এই সরল রেখার যেখানে যেখানে আছে সেখানে আমাদের আধানের জমার পরিমাণটা খুবই কম। এবার চলে আসি আমরা, তো আমরা জানতে পারলাম যে আধানের বন্টন কিসের উপর নির্ভর করে। আধানের এবার তলমাত্রিক ঘনত্ব, আমরা কিন্তু ঘনত্ব একটা জানি যে যেমন একটা ঘনত্ব সমান সমান কি জানি আমরা, ঘনত্ব সমান সমান জানি আমরা ভর বাই আয়তন। সেখানে কি করি, আয়তন কিন্তু আমাদের, আয়তন কি আমাদের 3D র মধ্যে মানে একটা কি করি যে একটা আয়তনের মধ্যে আমরা ভরকে দেখি যে ওই আয়তনের মধ্যে আমাদের ভর কতটা রয়েছে। যে আয়তনের মধ্যে যত বেশি ভর থাকবে তার মানে তার ক্ষেত্রে আমরা বলি তার তত বেশি ঘনত্ব। যদি কোনো একটা বল, এই যে বল হয় আমাদের ক্রিকেট বল হয়, ওর ভিতরে কিন্তু আমাদের ফাঁপা থাকে, তাই ওর মধ্যে কিন্তু ঘনত্ব বেশি নয়, কারণ ওর ভরটা ওর আয়তনের তুলনায় খুবই কম। এবার যদি আমি একটা লোহার বল বলি, লোহার বলের আয়তন যতটা থাকবে তার থেকে কিন্তু তার ভরের পরিমাণ বেশি হয়, তার মানে তার জন্য দেখবে একটা ছোট লোহার বল আর একটা বড় মানে ওই সাইজের যদি আরেকটা অন্য কিছু একটা ক্রিকেট বল হয়, তো দেখবে লোহার বলটা বেশি ভারী হচ্ছে, কিসের জন্য, কারণ ওর মধ্যে ভরের পরিমাণটা অনেক বেশি। তো আমরা একটা ভরকে কিন্তু একটা আয়তনের মধ্যে আবদ্ধ করছি, যে আমরা দেখছি যে ওই আয়তনের মধ্যে কতটা আমাদের ভর রয়েছে। কিন্তু এখানে কি কি বলা হয়েছে, আধানের তলমাত্রিক ঘনত্ব, এই ঘনত্ব আবার কিরকম, এখানে কিন্তু বলতে গেলে পরে ভরের ঘনত্বই বলা যেতে পারে। আর তো আধানের তলমাত্রিক ঘনত্ব কি, যে এটার নাম আলাদা হয়ে গেল, ঘনত্ব থাকলো না। তলমাত্রিক ঘনত্ব হলো যে এই যে আধানের তলমাত্রিক ঘনত্ব বলতে বোঝায় যে এই ঘনত্বর মধ্যে আমরা এখানে কি করব, একটা আধানকে আনি, আধানকে একটা আধান না, আধানের তলমাত্রিক ঘনত্ব কি, আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব হলো কি, যে আমরা ধরো এটা একটা তল হলো, তল এর থেকে এরকম এই একটা তল হলো, এই তলের মধ্যে আমরা ধরো আমাদের যদি টোটাল চার্জ যদি কিউ থাকে, কিউ চার্জ থাকে, এই টোটাল ক্ষেত্রফল এ এর মধ্যে যদি এই তলের মধ্যে আমার এতটা আধান রয়েছে, তলমাত্রিক ঘনত্ব কি, আধানের তলমাত্রিক ঘনত্ব হলো যে এই আমি আধানটাকে এই পুরো ক্ষেত্রফলের মধ্যে আবদ্ধ করতে চাইছি, মানে কি যে এই পুরো ক্ষেত্রফলের মধ্যে কতটা আধান থাকে, এই ঘনত্বটা কি কিরকম হবে, যে আধান বাই তার ক্ষেত্রফল। আধানকে আমরা একটা ক্ষেত্রফলের মধ্যে দেখতে চাইছি যে এই ক্ষেত্র, তো এটা মানে কি এই ক্ষেত্রফলে যখনই এই কিউ এর পরিমাণ যত বাড়বে তার মানে কি বলতে পারবো এই ঘনত্বের পরিমাণ আরো বেশি, এটাই তো। তো আমরা এই যে আধানের তলমাত্রিক ঘনত্ব বার করছি কিসের জন্য, আমরা একটু আগেই দেখে আসলাম কিন্তু যে যদি কোনো একটা পরিবাহীকে যদি আমাদের আহিত করা যায় তাহলে সেই ক্ষেত্রে কি দেখা যাবে যে আধানগুলো কি হবে, আধানগুলো পরিবাহীর বাইরের পৃষ্ঠে যেতে থাকে। তো বাইরের পৃষ্ঠে মানে কি, তো এবার এবার আমরা তো প্রকৃতিতে তো 2D তো সম্ভব না, 3D বিভিন্ন বস্তু যদি একটা এরকম বস্তু হয়, ধরো লুডুর ছক্কার মধ্যে যদি এরকম হয় তাহলে পরে কি হবে, এই ক্ষেত্রে কি এমনি সময় ঘনত্ব মানে কি, এই যে এই এটা যদি একটা ঘনক হয়, এই ঘনকের পুরো পুরো আয়তনের মধ্যে দেখবো যে কতটা পরিমাণ ভর রয়েছে। কিন্তু আধানের তলমাত্রিক ঘনত্ব মানে কি এই যতগুলো তল রয়েছে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা তলে, প্রত্যেকটা তলে
প্রত্যেকটা তলের মধ্যে আমরা কিন্তু ওই আধানটাকে আমি দেখতে চাইছি যে এই তলে কিউ বাই এটা কেমন হবে, এই তলে কিউ বাই এটা কেমন হবে, এই তলে কিউ বাই এটা কেমন হবে, সামনের তল, পেছনের তল, উপরের তল, এরকম। তো এটা কিন্তু একটা, এই ঘনত্ব বলা যেতে পারে কিন্তু একটা 3D, কিন্তু এখানে কিন্তু 3D নয়, এখানে একটা তলের মধ্যে আমি একটা আধানকে দেখছি। তো এটাই কিন্তু ঘনত্ব আর আধানের তলমাত্রিক ঘনত্বের মধ্যে পার্থক্য। তাই নাম দেখো, এরও নাম হয়েছে যে তলমাত্রিক। একটা তল, একমাত্রার একটা তলই থাকবে, তল থাকবে, এবং ওই তলে আমি কি আধানের আমি ঘনত্ব দেখব। তো এবার চলে আসি, এর সংজ্ঞাটা কি বলা হয়েছে। সংজ্ঞাটা বলেছে যে কোনো আয়ত পরিবাহী, কেন বলা হয়েছে আয়ত পরিবাহী বলার কারণ কি, যদি আমি পরিবাহীকে আয়ত না করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার আধান তার যে পরিবাহী পৃষ্ঠের দিকে যাবে না। তাই বলেছে যে আয়ত পরিবাহী পৃষ্ঠে, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে পরিবাহীকে আয়ত করতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই বলেছে যে কোনো আয়ত পরিবাহী পৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। মানে কি, ঘনত্ব যেমন বার করতাম, এই যে রো সমান সমান হলো এম বাই যে ভি বার করতাম, সেটা কি কিভাবে বার করতাম, প্রতি একক দেখো, এই যে ভিতে যদি এম থাকে, এম ভর থাকে, মানে ভি ভলিউম, ভি আয়তনের মধ্যে যদি যে এম ভর থাকে, তাহলে একক আয়তনে কত থাকে, এম বাই ভি, যেটাকেই আমরা কি করতাম, বলতাম ঘনত্ব। তো আধানের তলমাত্রিক ঘনত্বটাও কিন্তু এটাই, যে কোন একটা ক্ষেত্রফলের পুরো ক্ষেত্রফল নেব না, ক্ষেত্রফলে একক ক্ষেত্রফল নেব আমরা, একক ক্ষেত্রফলের মধ্যে আমরা দেখবো যে কতটা আমাদের আধান আধান থাকবে একক ক্ষেত্রফলে, তার জন্য কি বলেছে, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে বলেছে আধানের তলমাত্রিক ঘনত্ব। একে কি সিগমা দ্বারা, এই যে সিগমা দ্বারা যে প্রকাশ করা হয়। এবার এই দেখো আমি যেটা বললাম, ধরো এরকম, এই যে এই তলটাতে ধরো, এই তলটার ক্ষেত্রফল ধরো এই ক্ষেত্রফলে আমাদের কিউ যদি আধান থাকে, তাহলে আমি প্রতি একক ক্ষেত্রফলে কিভাবে বার করব। তাই বলা হয়েছে যে এই ক্ষেত্রফল বিশিষ্ট পৃষ্ঠতলে যদি কিউ পরিমাণ আধান সমানভাবে ছড়িয়ে থাকে, তাহলে একক ক্ষেত্রফলে কত হবে, একক ক্ষেত্রফলে মানে কি, এই ক্ষেত্রফলটাকে ছোট ছোট ভাগে ভাগ করে দাও। যদি এই ক্ষেত্রফলের মান যদি 20 হয়, তাহলে প্রতি একক ক্ষেত্রফলের মান কত হবে, 1 করে হবে। এরকম এক করে 20টা মানে 20টা একক ক্ষেত্রফল মিলে কি আমাদের টোটাল এই ক্ষেত্রফলটা পাবো। তো একক ক্ষেত্রফলের ক্ষেত্রে কি, আমি যদি আমি তলমাত্রিক ঘনত্ব বার করতে যাই, তো একক ক্ষেত্র তল বিশিষ্ট পৃষ্ঠতলে তার মানে কি কত পরিমাণ আধান থাকবে, কিউ বাই এ। এতে যদি কিউ থাকে আর যদি সেটা সমানভাবে ছড়িয়ে থাকে, তার মানে তাহলে কি একই কত থাকবে, কিউ বাই এ পরিমাণে সমানভাবে ছড়িয়ে থাকবে। তাই তলমাত্রিক ঘনত্ব রাশিমালা কি, সিগমা সমান সমান কিউ বাই এ। বোঝা গেল কি ঘনত্ব আর আধানের তলমাত্রিক ঘনত্বের মধ্যে পার্থক্য কি। আর যে এটা কিসের উপর নির্ভর করে, এটা কিন্তু আমার আধানের উপর নির্ভর করবে আর আমার ক্ষেত্রফলের উপর নির্ভর করবে, যে একটা ক্ষেত্রফলের মধ্যে আমি আধানকে দেখতে চাইছি। কারণ কিসের জন্য, এটারও কারণ রয়েছে কিন্তু আগেই, যে সবাই কিন্তু পরিবাহীর পৃষ্ঠের দিকে চলে যায়। তো পৃষ্ঠের ক্ষেত্রফল, এর জন্য আমি দেখতে চাইছি যে পৃষ্ঠের ক্ষেত্রফলের মধ্যে কার কত ঘনত্ব রয়েছে, পৃষ্ঠের একক ক্ষেত্রফলের মধ্যে কার কেমন ঘনত্ব রয়েছে। আবার দেখলাম বন্টন, দেখো তার আগে আমরা কি দেখলাম, যে বন্টন কিন্তু সবার ক্ষেত্রে সেম হয় না। একমাত্র কিসের ক্ষেত্রে হয়, গোলাকার পরিবাহী যদি হয়। কারণ কি, গোলাকার পরিবাহীর ক্ষেত্রে কি বক্রতা চারপাশে সেম, তাই সব মানে পরিবাহী পৃষ্ঠের দিকে, বাইরের পৃষ্ঠের দিকে কি হয়, যে তার আধানের বন্টন হয় সুষম। তো এটা কিন্তু তার জন্য আমরা নেক্সট দেখবো যে গোলাকারের ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা বার করেছি, যে এর ক্ষেত্রফল বিশিষ্ট পৃষ্ঠতলে যদি কিউ পরিমাণ আধান সমানভাবে ছড়িয়ে থাকে, একমাত্র তখনই কিন্তু আমরা এটা বার করতে পারবো। দেখো যদি আমি, ধরো 5 জন রয়েছে, পাঁচজনের যদি 10টা আম থাকে, তাহলে প্রত্যেকজন কত করে পাবে, সেটা কি করে বার করি, 10/5। এবার 5 জনের কাছে তাহলেই কি সবাই কি কত গুলো করে পাচ্ছে, দুটো করে ইলেকট্রন, দুটো করে আম পাবে, সমানভাবে ভাগ হবে। কিন্তু যদি এই 5 জনের মধ্যে কেউ যদি পার্সিয়ালিটি করে, যে কেউ কাউকে হয়তো যদি 3টে দেয়, তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারবো না। তার জন্য কিন্তু এটা লেখার কারণ এটাই, যে সমানভাবেই একমাত্র যদি ছড়িয়ে থাকে
তখনই কিন্তু আমরা ভাগটাকে আমরা এইভাবে করতে পারবো। তাহলে পরে তো কোনো কোনো ক্ষেত্রফলে দেখালো আমি দেখতে পাচ্ছি যে হয়তো কোনো ক্ষেত্রফলে হয়তো বেশি আমাদের আধান দেখালো জমা হয়ে রয়েছে, তাহলে পরে আর দেখালো অন্য কোনো ক্ষেত্রফলে দেখালো কম রয়েছে, তাহলে পরে এটা কিরকম করে হবে? এটা তো তখন হবে না। তো তার জন্যই বলেছে সমানভাবে ছড়িয়ে থাকলে পরেই একমাত্র আমরা এটা বার করতে পারছি। তো আমরা নেক্সট দেখবো কি, গোলাপ যদি এই মানে এবার যদি আমরা দেখি যদি এই যে আমাদের সিগমা সমান সমান কি হয়ে গেল কিউ বাই এ, যদি আমরা গোলাকার হয়, গোলাকার যদি কোনো পরিবাহী হয়, গোলাকার পরিবাহী হয় তার ক্ষেত্রে আমরা দেখবো যে এই সিগমাটা কিরকম, তো সিগমাটার নেচারটা কিরকম হচ্ছে। গোলাকার যেমন আমি একটা গোলক নিয়ে নিলাম, গোলক কি আমাদের 3D, কিন্তু 3D তো 3D কিন্তু আমাদের এখানে চলবে না, আমাদেরকে কি 2D লাগবে, কারণ কি এখানে আমাদের কি আছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমাদের কি হয় 2D, তো আমাদের 2D তো আমাদের আমরা জানি কি কিন্তু গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের কিন্তু 2D হয়। পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 4 পাই 4 পাই 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার কিন্তু হয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এটা কিন্তু একটা আমাদের 2D, তো আমাদের টোটাল কিন্তু গোলক নিলে পরে, গোলক নিলে পরে কিন্তু আমরা তার টোটাল তাকে মানে তাদের আমাদের কিন্তু যদি সিগমা ক্যালকুলেট করতে হয় কিন্তু আমাদেরকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করতে হবে। এর জন্য কিন্তু আমি তার আগে কিন্তু 3D 2D টা বললাম যে আমাদের আয়তন আমাদের 3D কিন্তু আমাদের ক্ষেত্রফল আমাদের 2D, তাই আমরা যেহেতু গোলক আমাদের একটা 3D অবজেক্ট, তো তার ক্ষেত্রে কিন্তু আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে নিতে হবে, তাহলেই কিন্তু আমরা সিগমা ক্যালকুলেট করতে পারবো, কারণ সিগমাটা ক্যালকুলেট করতে গেলে ক্ষেত্রফলটা আমাদের দরকার। তো গোলকের ক্ষেত্রে কি রকম হয়ে যাবে, এই ফর্মুলাটা কি হয়ে যাবে, কিউ বাই কিছুই না, কিউ বাই 4 পাই আর স্কয়ার। এবার ধরো মানে গোলকটা কি ছিল, ধরো গোলকটা এরকম, গোলক আমার 3D, তার ব্যাসার্ধ কত ছিল আর ছিল, আর এই পুরো গোলকের পৃষ্ঠতলে কত রয়েছে কিউ আবার আধান রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি 4 পাই আর স্কয়ার হয় তাহলে আমরা সিগমা বার করে ফেললাম, যে সিগমা কি হয়, সিগমা সমান সমান হয় কিউ বাই 4 পাই আর স্কয়ার, যেখানে আর কি ওই গোলকের ব্যাসার্ধ, আর কিউটা কি, কিউটা কোথায় থাকবে, ওই গোলকের কিন্তু পৃষ্ঠতলে থাকবে, পৃষ্ঠতলে থাকবে, পৃষ্ঠতলে মোট আধান। তো এটাই কিন্তু বার করা যায় যে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো পরিবাহী গোলকে পৃষ্ঠে যদি কিউ পরিমাণ আধান থাকে, তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো পরিবাহী গোলকের যে আধানের তলমাত্রিক ঘনত্ব আমি বার করলাম কিউ বাই 4 পাই আর স্কয়ার। এই 4 পাই আর স্কয়ার কি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার দেখো সিগমা আমরা কি বার করেছি, যেমন আমরা আধানের বন্টন আমরা কিসের উপর নির্ভর করে, বক্রতার উপর, তাহলে সিগমা কিসের উপর নির্ভর করবে, কিউ এর উপর একটা নির্ভর করছে, আর একটা কি হচ্ছে 4 পাই আর স্কয়ার। গোলকের ক্ষেত্রে এখানে আমি লিখে রাখি, গোলকের ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখবো যে এটা কার উপর নির্ভর করছে। এমনি সমস্ত কিছু ক্ষেত্রে সাধারণভাবে বলা যেতে পারে যে আধানের উপর নির্ভর করছে আর আমাদের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে, কিন্তু গোলকের ক্ষেত্রে আমরা একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তো সিগমা কিসের উপর, কিউ এর উপর নির্ভর করবে, আবার দেখো 4 পাই তো আমাদের একটা ধ্রুবক, তো আটটা কি হবে, আটটা কি তো তো 4 পাই এর উপর আমরা বলছি না, তো আমাদের কার উপর ডাইরেক্ট আর এর উপর আমাদের নির্ভর, কিউ আর এর উপর নির্ভর করবে, কিউ এর সাথে কি, কিউ এর সাথে সমানুপাতিক, আর আমাদের আর এর সাথে কি ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে কি যদি আমি কোনো একটা মানে কোনো একটা ক্ষেত্রফলে যদি আমি আধান বাড়াই, তার মানে কি তা তো আমাদের ঘনত্ব বাড়বেই, স্বাভাবিক। আধান আমি বাড়ি এইটুকের মধ্যে যদি আমি আধান প্রচুর আগে যা ছিল তার থেকে আগে যদি 5 কুলম থাকে এখন দেখালে 10 কুলম করে দিলে, তাহলে তলমাত্রিক ঘনত্ব তো বাড়বে। আর যদি আমি এই ব্যাসার্ধ যা ছিল আগে যদি 5 থাকে এই ব্যাসার্ধ, আর 5 কুলম আধান রয়েছে, পরেও দেখালো 5 কুলম আধান রয়েছে, কিন্তু কি করলাম পরবর্তী পরবর্তী যে ইসের ব্যাসার্ধ বাড়িয়ে দিলাম আমি 5 থেকে 10 করে দিলাম, তাহলে সেম আধান দেখো তার যখনই তার চেহারা বড় হয়ে যাবে তখন কিন্তু তার ঘনত্বটা কিন্তু আর সেরকম হবে না প্রতি একক ক্ষেত্রফলে, তার জন্য দেখো সেই আধান কিন্তু রয়েছে, হ্যাঁ সেই আধানটাই কিন্তু রয়েছে, তাহলে তো বলা যেতে পারে তো একই থাকবে না, ঘনত্ব কিন্তু এক হচ্ছে না, কারণ প্রতি একক ক্ষেত্রফলে তখন চেঞ্জ হয়ে যাবে, দেখো একই জায়গায় দুটো ছিল, যেই
আগের ক্ষেত্রে একই জায়গায় দেখালো দুটো ছিল, কিন্তু এখন যখন জায়গা বড় হয়ে গেল সেখানে দেখালো একই জায়গায় একটা হয়ে গেল। তার জন্য আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, যে আর যত ছোট হবে আমাদের আমাদের সিগমা তত বেশি হবে, তত বাড়বে। তাই আমি এখানে দেখো লিখে দিয়েছি যে সিগমা তখন বাড়বে যখন আর যদি কমতে থাকে, আর সিগমা যদি কমবে কখন, যখন আর আমাদের বাড়বে। যখন যত বড় আমাদের এই যে গোলাকার যত আমাদের ব্যাসার্ধ বড় করতে থাকবো তখন কি হবে, চার্জটা তখন অনেক জায়গা পেয়ে গেল থাকার জন্য। যখন অনেক জায়গা পেয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিগমার মান ভ্যালু কমতে থাকবে। এবার দেখো এই আর, এই যে বলছি যে আর এর মান কমতে থাকবে, কমতে 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 কত হতে পারে, এই যে আর এর মান ধরো এরকম একটা ব্যাসার্ধ ছিল, আর এর মান কমতে 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 কত হতে পারে, এরকম করলাম, এরকম করলাম, এরকম করলাম, দেখো যদি একটা পয়েন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আর এর মান কিন্তু সর্বনিম্ন হচ্ছে। তাই বলছে কি তীক্ষ্ণ কোনো বিন্দুতে কি হচ্ছে, তলমাত্রিক ঘনত্ব বেশি। আবার দেখো তীক্ষ্ণ বিন্দু, যেমন আমি এরকম একটা দেখো জিনিস এঁকেছিলাম, এরকম একটা জিনিস এনেছিলাম, তার তীক্ষ্ণ বিন্দু কিন্তু এটা, এই তীক্ষ্ণ বিন্দুতে কিন্তু আমরা দেখেছিলাম যে আধান সব থেকে বেশি জমা হবে। আবার দেখতে পাচ্ছি কি হ্যাঁ এই ক্ষেত্রেই আমাদের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। তাহলে এটা কিরকম হচ্ছে যে এই ক্ষেত্রে কি হবে, এই যে আর এর ভ্যালুটা কি হচ্ছে সব থেকে কম হচ্ছে, সব থেকে কম, জিরো বলবো না, সব থেকে কম, সব থেকে মিনিমাম হলে পরেই কি হবে, আমাদের সিগমার ভ্যালু ততটা বাড়বে। আবার দেখতে পাচ্ছি যে এখানে কি বক্রতার সাথে আমি দেখছি যে হ্যাঁ যে যত ছোট হলো তার মানে কি এখানটাই কি হবে, বাঁক নিতে আমাদের কিন্তু মানে বা এখানকার বক্রতা আমাদের এত বেশি যে আমাদের কি তলমাত্রিক মানে বক্রতা এত বেশি, তার জন্য কি আমরা করে এসেছি যে আদানের বক্রতা বেশির সাথে আদানের বন্টনটা বেশি হবে, তাই এখানটা আমাদের কিন্তু বন্টনটা বেশি হচ্ছে। তো দুটো জিনিসকে কিন্তু আমি রিলেট করে দিলাম, যে আমরা এই যে সিগমা বলছি যে আমাদের তীক্ষ্ণ বিন্দুতে আমাদের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে, আবার আমরা বলেছিলাম যে আদানের বন্টনটাও আমাদের কি একটা তীক্ষ্ণ বা বক্রতা বাড়লে পরে আমাদের যে সেখানটা আমাদের আদানের পরিমাণ বাড়বে। তো দুটোই কিন্তু দেখো সেম জায়গায় চলে আসছে, ওটা বক্রতা দিয়ে, আর এটা আমাদের কিন্তু একটা গোলাকারের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, গোলাকারের কিন্তু আমরা এই যে ব্যাসার্ধ গোলটা ছোট হতে, যে গোলটা ছোট ছোট হতে 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 যদি একটা আরো ছোট হতে থাকে, এরকম যদি একটা পয়েন্টের মতো যদি হয়ে যায়, এই পয়েন্ট মানে কি একটা সূক্ষ্ম মানে সূক্ষ্ম একটা তীক্ষ্ণ একটা বিন্দু, সেই ক্ষেত্রে কি হবে যে এখানটা দেখ মানে তার মানে কি দেখো এটা এরিয়া কমে গেল, কমে গেলে পরে কি এখানটা প্লাস এর বক্রতা ব্যাসার্ধ বেড়ে গেল, তার মানে এখানটাই তো আমরা আধান সব থেকে বেশি থাকবে। তারপরে এর আমরা কি দেখবো, আমরা একক দেখবো। একক কি কি দেখবো, একটা সিজিএস পদ্ধতিতে একক দেখবো, এটা হলো এসআই পদ্ধতিতে একক দেখবো। সিজিএস পদ্ধতিতে কিভাবে বার করছি আমরা, একক আর মাত্রা এগুলো কিন্তু কখনোই মুখস্থ করতে হবে না। সিজিএস একক কিভাবে বার করা হচ্ছে দেখো, সিগমা সমান সমান কি হচ্ছে আমাদের কিউ বাই এ, কিউ বাই এ, কিউ এর আমাদের সিজিএস একক, কিন্তু সিজিএস একক কিউ এর আমাদের সিজিএস একক হলো যে দুই ধরনের সিজিএস একক, একটা হলো স্ট্যাট কুলাম আর একটা হলো ইএসইউ, একটা হলো ইএসইউ। আর বলছে যে কিউ এর এসআই একক কি আছে, এসআই পদ্ধতিতে কি হলো কুলম, কুলম আধানের সিজিএস একক কি স্ট্যাট কুলম, আর একটা ইএসইউ, আবার আধানেরই এসআই একক কি কুলম। তো আমরা যখনই সিগমার একক বার করবো তার মানে কি সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম বসিয়ে দিচ্ছি, আর আমরা কি আমরা জানি ক্ষেত্রফলের সিজিএস ইউনিট আমরা জানি, কিন্তু ক্ষেত্রফলের সিজিএস কত, সিজিএস হলো আমরা কি সেন্টিমিটার স্কয়ার, আর এসআই কিন্তু আমরা জানি হলো মিটার স্কয়ার। তার মানে দেখো বেরিয়ে গেল, এই যে স্ট্যাট কুলাম উপরে বসাবো বা ইএসইউ বসাতে পারি, ইএসইউ ডিভাইডেড বাই সেন্টিমিটার স্কয়ার কে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে এরকম হয়ে যাবে। সেরকমই কুলম হলো কি যে এই আধানের এসআই একক কুলম, কুলম কুলম হলো, এবং তার এরিয়াকে যদি আমি কুলম হলো, আর ক্ষেত্রফলের এসআই একক কি আমাদের মিটার স্কয়ার, সেটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে হয়ে গেল। দেখো এর এককটা কিন্তু আমি মুখস্থ করতে যাবো না, আমরা এই যে কিউ আধানের আমরা একক জানি, যে ক্ষেত্রফলের একক জানি, আমরা এগুলো কিন্তু বার করে নেব। এবার আমাদের যদি মাত্রা বার করতে দেয়, মাত্রা বার করার জন্য দেখো মাত্রা বার করার জন্য রয়েছে আই সমান সমান কি জানি আমরা, কারেন্ট সমান সমান কি জানি আমরা, আধান বাই সময়। এবার তাহলে আধান সমান সমান কি হবে, আই ইনটু টি হবে। তাহলে
আই এর ক্ষেত্রে কি হবে, আই এর ক্ষেত্রে কিন্তু মাত্রা এরকম হয়, কারেন্টের ক্ষেত্রে মাত্রাকে আমরা ডিনোট করি আই দিয়ে, আর সময়ের মাত্রাকে ডিনোট করি আমরা টি দিয়ে। তাহলে আই ইন্টু টি হয়ে গেল। তাহলে দেখো কিউ এর মাত্রা তার মানে বেরিয়ে গেল, কিউ এর মাত্রা বেরিয়ে গেল, দেখো আমাদের কিউ এর মাত্রা বেরিয়ে গেল আই ইন্টু টি। তাহলে আই ইন্টু টি চলে আসলো। আর আমাদের ক্ষেত্রফলের জন্য কি হয়, ক্ষেত্রফল মিটার স্কয়ার হয়, আর ক্ষেত্রফলের জন্য আমাদের মাত্রা কি হয়, ক্ষেত্রফলের মাত্রা কত, মাত্রা আমাদের কি হয়, দুটো দেখো, দুটো আমাদের ডাইমেনশন রয়েছে, মানে দুটো লেন্থ রয়েছে। তাই আমাদের কি লেন্থের জন্য আমরা কি মানে লেন্থের মাত্রা এল হয়, আর যেহেতু দুটো যে লেন্থ এখানে রয়েছে তাই আমরা এটাকে এল স্কয়ার করে দিই। তো আমাদের ক্ষেত্রফলের মাত্রাও আমরা জেনে গেলাম কি আমাদের এল স্কয়ার। তার জন্য কি হয়েছে আই ইন্টু টি ডিভাইডেড বাই কি হবে এল স্কয়ার। আর এই এল স্কয়ারটাকেই যদি আমি উপরে নিয়ে যাই তাহলে আই ইন্টু টি মাইনাস 2, এটাই হয়ে গেল পুরো সিগমার মাত্রা। মাত্রা বার করতে দিতে পারে, আবার কিন্তু একক সম্বন্ধেও। একক কি সিজিএস পদ্ধতিতে এই দুটো জিনিস কিন্তু লাগবে, কারণ অঙ্ক করতে গেলে লাগবে। নেক্সট আমরা যখনই এর পরের ক্লাসটাই আমরা অঙ্ক করব, সেটাই কিন্তু আমরা দেখতে পাবো যে স্ট্যাট কুলম্ব কখনো চেঞ্জ করতে হচ্ছে, কখনো কুলম্বে নিয়ে যেতে হচ্ছে। আর আরেকটা জিনিস, এই কুলম্ব থেকে না, এই যে আমরা ইএসইউ বলছি, তো 1 কুলম্ব সমান সমান আমাদের এটা মনে রাখতে হবে। যদি কখনো আমাদেরকে সিজিএস ইউনিট থেকে এসআই ইউনিটে চেঞ্জ করতে পারি, বা এসআই থেকে সিজিএস এ যেতে হয়, তাহলে পরে আমাদের কিন্তু এই ফর্মুলাটা লাগবে যে 1 কুলম্ব সমান সমান 3 × 10⁹ ইএসইউ। এটা সিজিএস আর এটা হলো আমাদের এসআই। তো এই পর্যন্তই হয়ে গেল, শেষ। বোঝা, মনে হয় ভালোই বোঝা গেল এটা, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি।